বন্ধু রিপন সরকার ভাইয়ের কাছ থেকে, যিনি ইতোমধ্যেই 3টি ঘটনা ফিরোজ ভাইকে বলেছিলেন, সেগুলো আবার আমরা প্রচারও করেছি। এই রিপন ভাই কাটিং মাস্টার, অর্থাৎ ওনার সেলুন রয়েছে। ওনার সেলুনে প্রতিদিনই বিভিন্ন বয়স ও পেশার মানুষ আসেন। এরকমই একদিন রিপন ভাইয়ের পরিচিত এক বড় ভাই ওনার কাছে অন্যান্য বারের মতো এবারও চুল কাটাতে এসেছেন। উনি সবসময় ওনার দোকানে চুল কাটাতে আসতেন যখন ওনার প্রয়োজন হতো। রিপন ভাই ওই বড় ভাইয়ের চুলদাড়ি কাটানোর ফাঁকে একসময় প্রশ্ন করে বসেন যে, ভাই আপনার সাথে তো পরিচয় অনেকদিন যাবত, আপনার বাড়ি কোথায় এটা তো জিজ্ঞেস করা হলো না। তখন ওই বড় ভাই মুচকি এসে বলেন যে, হ্যাঁ তাই তো, কখনো তো এ বিষয়ে আলোচনা হয় নাই। আমাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। রিপন ভাই তখন ওই বড় ভাইকে জিজ্ঞেস করেন যে, ভাই আপনার জীবনে কি কোনো ভৌতিক ঘটনা আছে, বা আপনার পরিবারে যারা আছেন ময় মুরব্বীদের সাথে কি কোনো ঘটনা ঘটেছে, বা তাদের কাছ থেকে কি কোনো ঘটনা শুনেছেন জিন ভূত নিয়ে? উনি তখন কিছুক্ষণ চুপ থেকে বলেন যে, আমার নিজের দাদা ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনেছিলাম আমাদের এলাকার, আপনি যদি চান এইটা আপনাকে বলতে পারি। রিপন ভাই সানন্দে ঘটনাটি শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য যে রিপন ভাই তখন ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটি কিন্তু একটি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হতে পারে। এ কথা শোনার পর ওই বড় ভাই কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও পরবর্তীতে ওনার নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে রিপন ভাইকে অনুমতি দেন। এরপর উনি ঘটনাটি বলতে শুরু করেন। চলুন এবার সেই ঘটনার ভেতরে চলে যাই। ঘটনাটি আনুমানিক 1950 সালের দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কোন একটা গ্রামে ঘটেছিল। বর্তমান সময়ে হাতীবান্ধা উপজেলা, এটা এখন উপজেলা হিসেবে একটা প্রশাসনিক এরিয়া হলেও 1950 সালের দিকে এটা আসলে উপজেলা ছিল কিনা, বা কোন প্রশাসনিক এরিয়ার আন্ডার ছিল, বা এর প্রশাসনিক স্ট্যাটাস কী ছিল, এটা আসলে ওইভাবে ওনারা বলতে পারেন নাই। ওই সময়ে এই হাতীবান্ধা সম্ভবত কোনো একটা থানা বা এরকম কিছু ছিল আর কি। 1950 সালের দিকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলো কেমন ছিল তত বোঝাই যাচ্ছে। 47-এ দেশ ভাগ হয়েছে। এরপর পূর্ব পাকিস্তান আমাদের এই অঞ্চল। তখন তো এই অঞ্চলে বিদ্যুতের বালাই ছিল না, একদম প্রত্যন্ত অঞ্চল ছিল। এই 2025 সালে এসেও নাকি এই হাতীবান্ধা উপজেলার গ্রামগুলো অনেকটাই প্রত্যন্ত অঞ্চলের মতো গাছগাছালি চিরসবুজ হয়ে আছে। যার সাথে ঘটনাটি ঘটেছিল যতদূর শোনা যায় তার নাম ছিল খাইরুল মিয়া। সেই সময় তার বয়স ছিল আনুমানিক 30 থেকে 35 বছরের মধ্যে। খাইরুল মিয়া ছিলেন একজন চাষি। সারা বছর চাষাবাদ করে তার সংসার চলত। সারাদিন এই চাষাবাদের কাজ করতেন। যেদিন নিজের চাষবাসের কাজ না থাকতো তখন অন্যের বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন। মোটামুটি তার ভালোই চলে যাচ্ছিল এইভাবে কাজকর্ম করে আল্লাহর রহমতে। তবে খাইরুল মিয়ার কিছু বদ অভ্যাসও ছিল। সেটা হলো তিনি টুকটাক জুয়া খেলতেন। বর্তমানে আমাদের দেশের প্রায় সব জায়গায় সবার কাছে নিজস্ব বিনোদনের জন্য এক একটি করে স্মার্টফোন রয়েছে। তাই আমরা চাইলে বর্তমানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজের মোবাইলের মাধ্যমে নিজেদেরকে বিনোদিত করতে পারি। কিন্তু সেই সময় বিনোদনের জন্য তো এরকম কিছু ছিল না। দেখা যেত যে মানুষ সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পরে বের হয়ে সবাই মিলে তাদের বন্ধুদের সাথে একটা জায়গায় বসতো, বা একজনের বাড়িতে আড্ডা দিত, তাস খেলতো কিংবা জুয়া খেলতো। এসব খেলায় কোনোদিন খাইরুল মিয়ার লাভ হতো, আবার কোনোদিন ক্ষতি হতো। এইভাবেই চলছিল খাইরুল মিয়ার জীবন। এরকমই একদিন খাইরুল মিয়া তার নিজের চাষবাসের কাজ শেষ করে মাগরিবের নামাজের পর রওনা করে তাদের সেই পুরনো এক বন্ধুর বাড়িতে, যেখানে সবাই মিলে আড্ডা দিত, তাস খেলতো। খাইরুল মিয়ার বাড়ি থেকে সেই বাড়ির দূরত্ব আনুমানিক 20 থেকে 25 মিনিটের রাস্তা পায়ে হেঁটে গেলে। এরপর প্রতিদিনের মতো তাদের আড্ডা শেষ করে খাইরুল মিয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। আর সেদিন তার মনটা অনেক খুশি ছিল, কারণ সেদিন সে অনেক টাকা এই জুয়া খেলায় জিতেছিল। সেই 20 থেকে 25 মিনিটের রাস্তার কিছুটা বিবরণ না দিলে হয়তোবা
বুঝতে একটু অসুবিধা হতে পারে এই ঘটনাটি, আমরা একটু বর্ণনা দিই। আর সেই সময়টাও কেমন ছিল সেই বর্ণনাটাও দেই। সেই সময়টা ছিল শীতকালের একদম শুরু যখন হয় আর কি, ওরকম দিনের বেলা গরম থাকে, সন্ধ্যার পর বা রাতের বেলা ঠান্ডা পড়তে থাকে, ওরকম একটা সময়। অর্থাৎ সবেমাত্র ঠান্ডা পড়তে শুরু করেছে। বেশি ঠান্ডাও তো তখন ছিল না, হালকা পাতলা কুয়াশা ছিল। যেহেতু গ্রাম অঞ্চল, গাছপালা আছে, ঠান্ডাটা একটু বেশি অনুভূত হবে, এটাই স্বাভাবিক। তো খাইরুল মিয়ার সেই বন্ধুর বাড়ি থেকে তার নিজের বাড়িতে যাওয়ার পথে প্রায় 10 মিনিটের রাস্তা পার হবার পর মানুষের ঘরবাড়ি শেষ হয়ে যায়। তারপর আবার 10 মিনিট হাঁটার পর আবার মানুষজনের ঘরবাড়ি শুরু হয়। আসল ঘটনাটি ঘটে এই মাঝখানের খালি জায়গাটিতে, যেখানে মানুষের কোনো ঘরবাড়ি ছিল না, তবে গ্রামের সেই মেঠো পথের দুই ধার ঘেঁষে বিভিন্ন রকমের বড় বড় গাছ ছিল। সেদিন রাতের চাঁদের আলো বেশ ভালো ছিল। চাঁদের রূপালী আলোতে চাঁদ দেখতে বেশ ঝকঝকে দেখা যাচ্ছিল। শুধু মাঝে মাঝে হালকা শীতের হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল। শীতের সময় হওয়াতে খাইরুল মিয়ার কাছে তার গরম কাপড় ও চাদর ছিল। সেগুলো পরে মনের খুশিতে গুনগুন করতে করতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। জুয়া খেলায় বেশ কিছু টাকা জিতেছে, মনের আনন্দ তো আছেই, এই জন্যই গুনগুন করে সে গান গাচ্ছিল। হাঁটতে হাঁটতে যখন মানুষের বাড়িঘর শেষ হয়ে নির্জন রাস্তায় চলে আসে, তখন সে আপন মনেই গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিল একা একা। ওই সময় গ্রামগঞ্জে শীতকালে মানুষজন কিন্তু এতটা বেশি বাইরে থাকতো না, কারণ সেই সময় মানুষ খুব তাড়াতাড়ি নিজেদের কাজকর্ম শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়তো। যে গরম হোক আর শীত হোক, শীত হলে তো আরও তাড়াতাড়ি শুয়ে পড়তো। আর খাইরুল মিয়াদের মতো যে মানুষগুলো ছিল, তারা সবাই নিজেদের মনোরঞ্জনের জন্য যে যার মতো ঘোরাফেরা আর জুয়া খেলতো, বাজি খেলতো। তবে মানুষ হিসেবে খাইরুল মিয়া খুব একটা খারাপ মানুষ ছিল না, শুধু এই এতটুকুই বাজে অভ্যাস ছিল, এই জুয়া খেলা। আর সে ছিল খুবই সাহসী এবং শক্তিশালী একজন পুরুষ মানুষ। জিন ভূত কোনো কিছুতেই তার খুব একটা ভয় ছিল না, আর এগুলো সব বিশ্বাসও কম করত। বিশ্বাস কম করার পেছনে কারণও রয়েছে, কারণ তার সাথে তো কখনো এরকম ভৌতিক ঘটনা ঘটেনি, তাই সেগুলো বিশ্বাস করে না খুব একটা। কিছু কিছু মানুষের সাথে ঘটেছে, শুনেছে, হেসেই উড়িয়ে দিয়েছে, এরকম চিন্তা তার মধ্যে ছিল আর কি, জিনভূত সম্পর্কে বা ভয়ের ঘটনা সম্পর্কে। তো খাইরুল মিয়া হাঁটছে, এভাবে সে বেশ কিছুটা পথ আগানোর পর হঠাৎ করে কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ সে শুনতে পেল। প্রথমে শুনে সে ভাবলো এটা তার মনের ভুল। একে তো রাতের বেলা, আর এখানে আশেপাশে কোনো বাড়িঘরও নাই যে কোনো মানুষের বাচ্চা এখানে কান্না করবে। এই ভেবে সে আবার হাঁটতে শুরু করে। কিছু দূর আগানোর পর সেই কান্নার শব্দটি তার কানে আরেকটু জোরালোভাবে আসতে থাকে। তখন তার হাঁটার গতি একদম কমে যায়। খাইরুল মিয়া এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতে থাকে যে এই কান্নার আওয়াজটি কোথা থেকে আসছে। কান্নার আওয়াজটি কেমন ছিল তার একটু বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে ওই সময়ের পরিস্থিতিটা। একটা ছোট বাচ্চা যখন কান্না করতে করতে আর কোনো শক্তি থাকে না, চিৎকার করে কান্না করতে করতে একটা সময় শুধু ফোঁপাতে থাকে, অনেক কষ্ট করে শ্বাস প্রশ্বাস নিতে থাকে, ঠিক তেমনি কান্নার আওয়াজ খাইরুল মিয়া শুনতে পাচ্ছিল। এমন কান্নার আওয়াজ শুনতে পেয়ে খাইরুল মিয়ার অন্তর কেঁপে ওঠে। সে চিন্তা করে, আহারে, না জানি কার ছোট বাচ্চাটা এভাবে কান্না করছে। খাইরুল মিয়া তখনও ভেবে উঠতে পারেনি যে এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সে স্বাভাবিকভাবে চারদিকে খোঁজার পর হঠাৎ বুঝতে পারে যে তার থেকে 4-5 মিটার দূরে একটি বিশাল বড় গাব গাছ রয়েছে। মনে হচ্ছে যেন সেই কান্নার আওয়াজটি ওই গাব গাছের দিক থেকেই আসছে। আর সেই গাব গাছটি ছিল রাস্তা থেকে হাতের বাঁ পাশ দিয়ে নেমে গিয়ে অল্প একটু এগিয়ে সামনের দিকে। সেই দিকে তাকাতেই খাইরুল মিয়া দেখতে পায় সাদা মতো কাপড় দিয়ে কিছু একটা মোড়ানো নড়াচড়া করছে, ঠিক মানুষের বাচ্চার মতো। এটা দেখে খাইরুল মিয়া রাস্তা থেকে নেমে সেই গাব গাছের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে দেখতে পায়
সেই গাব গাছের গোড়ায় চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটি বাচ্চাকে কেউ সাদা একটা কাপড় দিয়ে সুন্দর করে সাধারণত যেভাবে মুড়িয়ে রাখে সেভাবে রেখে দিয়েছে। খায়রুল মিয়া আশেপাশে চারদিকে খুঁজতে থাকে যে এই বাচ্চার সাথে কেউ আছে কিনা, বা যদি কেউ থেকে থাকে তবে তিনি তাকে কিছু বকাবকি করে বাচ্চাটিকে তার হাতে তুলে দিয়ে চলে যাবে। কিন্তু বেশ কিছুক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পরও বাচ্চাটির সাথে থাকা কাউকে খুঁজে পাওয়া গেল না। আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে খায়রুল মিয়া সেই ছোট্ট বাচ্চাটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়েই থাকে। একবার চিন্তা করে সে বাচ্চাটাকে না নিয়ে চলে যাবে, কার নাকার বাচ্চা, পরে কি থেকে কি ঝামেলা বাঁধবে, আবার পরে বিচার সালিশ এটা সেটা, পরে বাচ্চা চোর বলবে, ছেলে ধরা বলবে, আর কত ঝামেলা। কিন্তু পরক্ষণে সে আবার চিন্তা করে অনেক রাত তো হয়ে গেছে, এই রাতের বেলা এই ছোট্ট বাচ্চাটিকে এইভাবে যদি গাছের তলায় রেখে যাওয়া হয় আর সে এই গাছের তলায় শুয়ে কান্না করতে থাকে, তাহলে তো শিয়াল কুকুর একে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। এমন অবস্থায় আসলে এই বাচ্চাটিকে ফেলে কিভাবে যাওয়া যায়? ছোট বাচ্চাটার চেহারা এতটাই মায়াবী ছিল যে কোনো মানুষই বোধ হয় বাচ্চাটাকে ওভাবে ফেলে যেতে পারতো না। বাচ্চাটার চোখ দুটো ছিল ডাগর ডাগর। খায়রুল মিয়া সব দিক থেকে চিন্তা ভাবনা করে বাচ্চাটাকে তার সঙ্গে কোলে নিয়ে রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মাথার ভিতরে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই শীতের রাতে কে এমন কাজটি করলো? এমন ফুটফুট একটি বাচ্চা গাছের তলায় সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে চলে গেল। তবে কি পারিবারিক কলহের কারণে কোনো মহিলা তার সন্তানকে গাছের নিচে রেখে আত্মহত্যা করতে চলে গিয়েছে? এমনটাও তো হতে পারে, কারণ সেই সময়টাতে এরকম ঘটনা ঘটতো মাঝে মধ্যেই। স্বামী অথবা শ্বশুর শাশুড়ির অত্যাচারের কারণে অনেক নারী এমন কাজ করেছে। এই সমস্ত চিন্তা করতে করতে খায়রুল মিয়া খুব গভীরভাবে মগ্ন হয়ে গিয়েছিল, আসলে হলোটা কি। আর এই বাচ্চার মায়ের জন্য তার খুব কষ্ট হচ্ছিল। একটু পর পর সে ছোট বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে দেখছিল। সেই বাচ্চাটাকে কোলে নেওয়ার পর বাচ্চাটির কান্না কিছুটা থেমে গিয়েছিল। এইভাবে খায়রুল মিয়া আস্তে আস্তে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ সে অনুভব করে তার হাতের মধ্যে কেমন জানি বেশি গরম অনুভূত হচ্ছে। আর ছোট একটি বাচ্চা, তা যদি শ্বাসকষ্ট হয় তবে সে যেভাবে নিঃশ্বাস নেয় সেই রকম ফুসফুস শব্দ করছে। খায়রুল মিয়া বিষয়টি ভালো করে বোঝার জন্য কোলের বাচ্চাটির দিকে তাকায়। যেই না সে বাচ্চাটির দিকে তাকিয়েছে তখনই সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখে। খায়রুল মিয়া দেখতে পায় এতক্ষণ যে বাচ্চাটিকে সে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিল, ফুটফুটে চাঁদের মতো দেখতে একটি বাচ্চা, সেই ফুটফুটে চাঁদের মতো দেখতে বাচ্চাটি এখন আর আগের মতো নেই। তার চোখ দুটি একদম কালো কুচকুচে অন্ধকার হয়ে গেছে। সাধারণত মানুষের বাচ্চার চোখের রং বা মানুষের চোখের রং সাদা ও কালো, এই দুটা মিলেই তো হয়, কিন্তু সেই বাচ্চাটির চোখ সম্পূর্ণটাই ছিল কালো, তাতে সাদার কোনো ছিটে ফোঁটাও ছিল না। আর মুখটা ছিল একদম চ্যাপ্টা, একটা থালা যেরকম চ্যাপ্টা হয় ওই রকম। আর নাক ছিল না, অর্থাৎ তার নাক নাই। সারা শরীরে ছোট ছোট আঁশের মতো কিছুতে ঢাকা, ঠিক মাছের শরীরে যেরকম থাকে আঁশের মতো ওই রকম আঁশ রয়েছে। আর এই আঁশগুলো নকশা করা পুরো শরীর জুড়ে, সাধারণ আঁশের মতো না, মনে হচ্ছে আঁশগুলো নকশা হয়ে আছে তার শরীরে। আমরা আগেই বলেছি খায়রুল মিয়া ছিল কিন্তু অনেক সাহসী একজন মানুষ। সে জীবনে কখনো ভয়ানক কিছু নিজের চোখে দেখেনি, তাই সে তেমন একটা ভয় পেত না। কিন্তু এই দৃশ্য দেখার পর সে ভীষণ ভয় পেয়ে যায়, তার রুহ কেঁপে ওঠে। ভয়ের চোটে সেই বাচ্চাটিকে নিজের গায়ে যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে রাস্তার পাশে একটি ডোবায় ছুঁড়ে ফেলে দিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির দিকে দৌড় দেয়। খায়রুল মিয়া যেই জায়গা থেকে দৌড়াতে শুরু করে তার কিছুটা সামনেই মানুষের বাড়িঘর শুরু। সেই বাড়িঘরের মধ্যে কয়েকটা বাড়ির পরেই ছিল আবার খায়রুল মিয়ার বাড়ি। সে তার বাড়ির উঠোনে গিয়ে ঘরের দরজার সামনে তার স্ত্রীকে ডাকতে থাকে। ওই সময়ে এত রাতের বেলা তো আসলে কেউ জেগেই থাকতো না, সবাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। শুধু খায়রুল মিয়ার স্ত্রী ওই সময় তার স্বামীর ফেরার অপেক্ষায় থাকতে থাকতে পুরোপুরি ঘুমিয়ে গেছে, বিষয়টা এরকম না, আধো ঘুমে চলে গেছে এরকম একটা অবস্থা। স্বামীর এমন চিৎকারের শব্দ শুনতেই খায়রুল মিয়ার স্ত্রী ধরমর করে উঠে বসে, কুপি হাতে নিয়ে
তাড়াতাড়ি করে দরজা খুলে বের হয়ে দেখে তার স্বামী খায়রুল মিয়া একদম ঘেমে অস্থির হয়ে গেছে, আর তার চোখ দুটো একদম লাল টকটকে দেখাচ্ছে। এই দেখে উনি তাড়াতাড়ি ঘর থেকে একটু পানি এনে খায়রুল মিয়াকে খেতে দিলেন। এদিকে খায়রুল মিয়ার চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোকজনও এসে তার বাড়িতে হাজির হয়, জানতে চায় কি হয়েছে। প্রথমেই সে কাউকে কিছু বলতে চায় না, কিন্তু আশেপাশের সব মুরব্বীরা যখন তাকে এই বিষয়টা জানার জন্য চেপে ধরে এবং ধমক দিয়ে বলে, কি হয়েছে ঠিকঠাক করে বল, বললে তোর জন্যই ভালো, তাহলে আমরা বলতে পারবো যে এখন কি করণীয়। তোকে কতবার নিষেধ করছি এত রাতের বেলা চলাফেরা করিস না, রাতের বেলা চলাচল করা ভালো না, কিন্তু তুই তো কারো কথা শুনিস না, তুই তোর নিজের মনের খেয়াল মতো থাকিস চলিস, এবার বল কি হয়েছে। তো সবার এরকম জোরাজুরিতে খায়রুল মিয়া সবাইকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তার কথাবার্তা শুনে মুরব্বীরা দুই একজন তাকে কিছুটা ঝাড়ফুঁক করে পানি পড়া দিয়ে চলে যায়, তারা যেটা জানতো আর কি সেটাই। এরকম টুকটাক ঝাড়ফুঁক তো মোটামুটি অনেকেই জানে, মানে সেই জানা থেকে মূলত তাকে ঝাড়ফুঁক করছে, তারা যে হুজুর কবিরাজ বিষয়টা এরকম না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খায়রুল মিয়া কিন্তু তেমন কোনো অসুস্থতায় পড়েনি। এরপর বেশ কিছুদিন খায়রুল মিয়া রাতের বেলা একা একা চলাফেরা করতো না। কিছুদিন কেটে যায়, সবাই এসব কথা অনেকটাও ভুলেই গিয়েছে। খায়রুল মিয়াও তার আগের রূপে ফিরে আসে, বন্ধুদের সাথে রাত বিরাতে আড্ডা আর জুয়া খেলায় মেতে ওঠে। একদিন খায়রুল মিয়া সাপ্তাহিক হাটবারে বাড়ির জন্য বেশ অনেক কিছু বাজারঘাট করে বাড়ির দিকে রওনা দিয়েছে। সঙ্গে একটি বিশাল বড় বোয়াল মাছও ছিল। অনেকদিন হয়ে গেছে বোয়াল মাছ খাওয়া হয়নি। পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে খাবে ভেবে সবাইকে বড় মাছটাই আসলে খাওয়াবে এই চিন্তা থেকে বড় একটা বোয়াল মাছ কিনেছে। বাজারে মোটামুটি ওইটাই ছিল ওই দিনের মতো আর কি সবচেয়ে বড় বোয়াল। বাজার নিয়ে গিয়ে সে বাড়িতে রেখে আবার বাড়ি থেকে বাইরে চলে যায়, কারণ বিকেলের পর তার বাড়ি থেকে বাইরে বের হওয়ার সময়, সন্ধ্যার পর থেকে আড্ডা আর জুয়া খেলার সময়। খায়রুল মিয়ার স্ত্রী সব বাজারঘাট গুছিয়ে রেখে মাছটা কাটতে শুরু করে। মাছ কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়েই যায়, তাই সে জলদি কাটাকাটি শেষ করে মাছের টুকরোগুলো ধোয়ার জন্য পুকুর পাড়ে নিয়ে যায়। ওই সময়টাতে সবাই এ ধরনের কাজে পুকুরের পানি ব্যবহার করত বা নদীর পানি ব্যবহার করত, যদি বাড়ির কাছে নদী থাকতো। তাদের বাড়ির পাশেই ছোট্ট একটি পুকুর ছিল, আর তারা আশেপাশের 4-5টা যে ঘর রয়েছে, এই 4-5টা ঘরের বাসিন্দারা বা মানুষেরা এই পুকুরের পানি সব ধরনের কাজে ব্যবহার করত, যার জন্য খুব সুন্দর করে পুকুরের ঘাট বেঁধেও দেওয়া হয়েছিল, যেন মানুষজন এখান দিয়ে সুবিধাজনকভাবে নেমে নিজের কাজ শেষ করে আবার উঠে আসতে পারে। খায়রুল মিয়ার স্ত্রী একটি পাত্রে করে কিছু পানি নিয়ে মাছগুলো একপাশে বসে ধুতে থাকে। খায়রুল মিয়ার স্ত্রী মাছ ধুতে থাকা অবস্থায় হঠাৎ করে সে দেখতে পায় তার পাশে একটি মধ্যবয়সী মহিলা এসে চুপচাপ পুকুরের পানিতে পা নামিয়ে পা ধুতে শুরু করেছে। খায়রুল মিয়ার স্ত্রী গ্রামের মানুষ, আর সে মহিলাও গ্রামের মানুষ, সেই হিসাবে কিন্তু একজন আরেকজনকে চিনতে পারবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু খায়রুল মিয়ার স্ত্রী তার পাশে যে মহিলাটি এসে যে পা ধুচ্ছে সেই মহিলাটিকে দেখে চিনতে পারে না, তাকে আগে কখনো এই গ্রামে দেখেছে এটাও মনে করতে পারে না। তিনি কৌতূহলবশত সেই মহিলাটিকে প্রশ্ন করেন যে, বুবু, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। তখন ওই মহিলাটি বলে, আপনি আমাকে চিনবেন না গো বুবু, আমি আপনাদের পাশের বাড়ির রমিজের আত্মীয়া, বেড়াতে আসছি। এই কথা শুনে খায়রুল মিয়ার স্ত্রী আর কিছু বলেন না। সেই মহিলাটি পা ধুয়ে উঠে যাওয়ার ঠিক আগ মুহূর্তে খায়রুল মিয়ার স্ত্রী সেই মহিলাটির ঠোঁটের দিকে তাকালে সে দেখতে পায় এই মহিলাটি পানের মতো কিছু একটা চিবিয়ে খাচ্ছে। খায়রুল মিয়ার স্ত্রীর এভাবে তাকিয়ে দেখার কারণে ওই মহিলাটি একটু বাঁকা নজরে তাকিয়ে ঠিক যেখানে খায়রুল মিয়ার স্ত্রী মাছ ধুচ্ছিলেন তার একটু দূরেই পানের পিক ফেলে না, ওরকম কিছু একটা পানিতে ফেলে ঘাট থেকে উঠে চলে যায়। বিষয়টি দেখে খায়রুল মিয়ার স্ত্রীর গাটা একটু ঘিন ঘিন করে ওঠে, তাই উনি মাছ ধোয়া বন্ধ করে দেয়। ততক্ষণে তার মাছ ধোয়াটা হয়ে গিয়েছিল প্রায়। সে ভেবেছিল আরেকবার ধুয়ে নিয়ে চলে যাবে, কিন্তু তার আগে এই মহিলা পানের পিক ফেলে পানিটাকে নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে বলছি কারণ খায়রুলের স্ত্রী যখন ওই পানির পিক যেখানে ফেলেছে ওইদিকে তাকায়, তখন সে দেখতে পায় পিক পানিতে ফেলে একটু তো লালচে রঙের হবে, তাই না? কিন্তু ওই জায়গায় পানির রং একদম কুচকুচে কালো হয়ে গিয়েছে। তাই সে আর কোনো কিছু না করে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে সে মাছ রান্নাবান্না
করে। রাতের বেলা খায়রুল মিয়া বাড়িতে ফিরলে সবাইকে নিয়ে একত্রে খেতেও বসে। খায়রুল মিয়ার স্ত্রী সন্তানেরা সবাই খেতে থাকে। বাচ্চারা সবাই খেয়ে উঠে যায়, যে যার মতো চলে যায়। খায়রুল মিয়ার স্ত্রী ও খায়রুল মিয়া তখনও খাচ্ছিলেন। খাওয়া শেষ হলে খায়রুল মিয়া পানি পান করে। তখন হঠাৎ করে কেমন যেন পেটের ভিতর একটু মোচড় দিয়ে ওঠে এবং ব্যথা করতে থাকে। একটু করে সময় পার হয় আর ব্যথা ক্রমশ বাড়তেই থাকে। ব্যথার কারণে এক পর্যায়ে খায়রুল মিয়া বিছানায় শুয়ে পড়ে ও গড়াগড়ি করতে করতে বলতে থাকে, আমার পুরো শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে রে, জ্বলে পুড়ে যাচ্ছে। তার স্ত্রী তার এই অবস্থা দেখে কাল বিলম্ব না করে তাদের আশেপাশের বাড়িতে যারা ছিল সবাইকে ডাকতে শুরু করে। সবাই এসে খায়রুল মিয়ার অবস্থা দেখে বলতে থাকে, অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে রে, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো ওই 50-এর দশকে বা ওই 50 সালের ওই সময়টায় চিকিৎসা ব্যবস্থা বলতে গ্রামে তো আসলে কবিরাজি চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা ছিল না। ওই সময় খায়রুল মিয়াদের গ্রামে কয়েকজন কবিরাজি করতো, যাদের মধ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে ওসমান কবিরাজ। আশেপাশে 10 গ্রামে তার ভালো নাম ডাক ছিল। সে কবিরাজি চিকিৎসা করত, আবার মানুষের জিন ভূতের সমস্যার সমাধানও করার চেষ্টা করত। তার এই সমস্ত কাজ সে জিনের সাহায্যে করত। তার কাছে নাকি একটি জিন ছিল যে তাকে সমস্ত কাজে সহযোগিতা করত, যে সমস্ত কাজ ভালো শুধু সেগুলোতে। আর এই ওসমান কবিরাজ ভালো কাজগুলোই করত। যাই হোক, তখন সবাই জলদি করে ওসমান কবিরাজের বাড়িতে রওনা দেয় আর ওই ওসমান কবিরাজকে ডেকেও নিয়ে আসে। ওসমান কবিরাজ আসার পরে জানতে চায় কি হয়েছে। তখন খায়রুল মিয়ার স্ত্রী বলে, আমরা তো খেতে বসছিলাম, খাওয়া শেষে উনি যখন পানি পান করে তখন এই সমস্যাটা শুরু হয়েছে। তার পেটে বেশ কিছুক্ষণ ব্যথা করার পর এক পর্যায়ে তার পুরো শরীর জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। এসব কথা শুনে ওসমান কবিরাজ বলে, ঠিক আছে, এখন আপাতত ওকে পানি পড়া দিয়ে যাচ্ছি, আর কিছু তদবিরও দিয়ে যাব, যেগুলো ঠিকঠাকভাবে করে যেতে হবে। তবে অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইটা কিন্তু চালিয়ে যেতে হবে। 2 একদিন বাদে আমি এসে আবার দেখে যাব। মনে তো হচ্ছে খায়রুলের সমস্যা স্বাভাবিক কিছু নয়। এরপর কিছুটা ঝাড়ফুঁক করে পানি পরে দিয়ে ওসমান কবিরাজ চলে যান। ওসমান কবিরাজের দেয়া সেই তদবিরগুলো রাতের বেলা করতে থাকায় জ্বালা পড়া ও ব্যথা কিছুটা কমে। ক্লান্তিতে খায়রুল মিয়া ঘুমিয়েও পড়ে, কিন্তু তার জন্য চিন্তা করতে করতে তার স্ত্রীর কিছুতেই ঘুম আসছিল না। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করে খায়রুল মিয়ার স্ত্রী ঘরের বাইরে পেছনের দিকে কোনো কিছুর শব্দ শুনতে পায়। শব্দটা এমন ছিল যে গাছের মরা পাতার উপর দিয়ে কোনো কিছু যদি চলে বেড়ায় তখন যেরকম মচমচ মচমচ করে শব্দ হয়, তেমন মচমচ মচমচ শব্দ হচ্ছে। আর সাথে সাপ জিহ্বা দিয়ে শব্দ করলে যেরকম শীষের আওয়াজের মতো শোনা যায়, মানে হিস হিস শব্দ শোনা যায়, ঠিক তেমন শব্দও শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে খায়রুল মিয়ার স্ত্রী বুঝতে পারে না আসলে এই শব্দগুলো কোথা থেকে আসছে বা কি করে আসছে। সে সব কিছু আর পাত্তা না দিয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে ঘুমিয়েও পড়ে। পরদিন সকালবেলা উঠান ঝাড়ু দেওয়া শেষ হলে খায়রুল মিয়ার স্ত্রী তার বাড়ির পেছনের দিকে যায় ঝাড়ু দিয়ে শুকনা পাতাগুলো একত্র করে নিয়ে আসার জন্য, যেগুলো দিয়ে সে চুলা জ্বালানোর কাজে ব্যবহার করতে পারে। বাড়ির পেছনে পাতা ঝাড়ু দিতে গিয়ে সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে যে সেই জায়গায় ঝরে পড়া পাতা ও মাটির উপর এক রকমের মোটা ছাপ হয়ে রয়েছে। এই ছাপটা অনেকটা এরকম যে সেখান দিয়ে ভারী কোনো কিছু চলাচল করেছে বলে মনে হচ্ছে। দেখে মনে হয় যেন সাপের মতো কোনো কিছু একটা ওই ঘষতে ঘষতে গিয়েছে সেখান দিয়ে। আর তার চেয়েও বড় আশ্চর্যজনক কথা হচ্ছে যে ওই জায়গাগুলোর দাগগুলো, মানে যেই জায়গাগুলোতে দাগগুলো দেখা যাচ্ছে সেখানে একটু পরেই ছোট ছোট মাছের আঁশের মতো আঁশ পড়ে আছে, যদিও এই আঁশগুলোর রং কালো। খায়রুল মিয়ার স্ত্রী সেটা দেখে বেশ অবাক হয়। অনেক ভেবেচিন্তেও আসলে কোনো ব্যাখ্যা খুঁজে উনি পায় না। গত রাতের কথা ওনার মনে পড়ে যে উনি আওয়াজ শুনেছিলেন এই দিকটাতে, কিন্তু আসলে যে কি হয়েছিল এটা তো উনি বুঝতে পারছেন না। এসব চিন্তা ভাবনা করে উনি ঝাড়ু দিয়ে বাড়ির পেছনে পড়ে থাকা পাতাগুলো একত্র করে আবার বাড়িতে নিয়ে আসেন। এদিকে খায়রুল মিয়ার অবস্থা প্রায় অপরিবর্তিত, ব্যথা আর জ্বালা পোড়া ওসমান কবিরাজের তদবিরে কিছুটা কমলেও শরীর খুবই দুর্বল। সেদিন রাত্রে বাইরে যাওয়ার প্রয়োজনে খায়রুল মিয়ার স্ত্রী ঘর থেকে বাইরে বের হন। যেহেতু খায়রুল মিয়া অসুস্থ ছিলেন তাই তাকে আর না ডেকে উনি একাই আলো হাতে বের হয়েছেন।
প্রয়োজন শেষে উনি যখন ফিরছিলেন তখন উনি গত রাতে যেরকম শব্দ শুনেছিলেন সেরকমই শব্দ শুনতে পান, আর শব্দটা বাড়ির পেছন দিক থেকেই আসছিল। খায়রুল মিয়ার স্ত্রীর একটু ভয়ও লাগে, আবার কৌতূহলও জাগে। সকালে পাতা ঝাড়ু দিতে গিয়ে উনি কি দেখেছিলেন তাও ওনার মনে পড়ে। 7-5 ভেবে উনি সিদ্ধান্ত নেন যে উনি ওই দিকটাতে গিয়ে দেখবেন যে আছেটা কি ওখানে। যেহেতু আলো হাতেই আছে, তার ভয় কিসের। খায়রুল মিয়ার স্ত্রী আস্তে আস্তে ঘরের পেছনের দিকে এগিয়ে যান। খানিকটা সেদিকে আগাতেই উনি যে যে দৃশ্যটা দেখতে পান তা বোধ হয় দুঃস্বপ্নেও উনি কখনো ভাবতে পারেননি। বাড়ির পেছনে ছিল কিছু গাছপালা, এরপর থেকে মাঠের জমি শুরু। উনি দেখেন যে বিশাল আকারের এবং অনেক মোটা গড়নের সাপের মতো একটা কিছু ওনাদের বাড়ির পেছন দিয়ে মাঠের দিকে চলে যাচ্ছে, আর ওই জিনিসটাই হিস হিস শব্দ করছে। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ওটা আসলে পুরোটা সাপের মতোও নয়। লেজটা বিশাল বড়, কোনো সাপের মতো হলেও মনে হচ্ছে সামনের দিকে দুটো বড় হাতের মতো, আর পেছনের যে সাইডটা আর কি, পেছনের দিকে দুটো অকেজো ছোট পায়ের মতো রয়েছে। অকেজো বলার কারণ ওই জিনিসটা সাপের মতো ঘষতে ঘষতে যাচ্ছিল, হাত অথবা পায়ের মতো ওই অঙ্গগুলো ব্যবহার করা ছাড়াই। এই দেখে খায়রুল মিয়ার স্ত্রী আল্লাহ গো বলে একটা চিৎকার দিয়েছে, আর তখনই ওই ভয়ঙ্কর জিনিসটা ঘাড় ঘুরিয়ে খায়রুল মিয়ার স্ত্রীর দিকে একবার তাকায়। দূর থেকে অতটা স্পষ্টভাবে ওই জিনিসটার চেহারা বোঝা না গেলেও ওই জিনিসটার মাথায় মনে হচ্ছিল লম্বা লম্বা চুল এবং চোখ দুটো ছিল জল জলে সবুজ রঙের। এক নজর খায়রুল মিয়ার স্ত্রীর দিকে তাকিয়ে ভয়ানক ওই জিনিসটা আবার ঘাড় ঘুরিয়ে ঠিক একই রকমভাবে ঘষতে ঘষতে মাঠের দিকে চলে যায়। এদিকে খায়রুল মিয়ার স্ত্রী তো দৌড়ে এসে চিৎকার করে বাড়ি একদম একাকার করে ফেলেছে। উনি এতটা ভয় পেয়েছিলেন যে আরেকটু হলেই জ্ঞান হারিয়ে ফেলতেন। সবাই জেগে ওঠে, এসব কথা শুনে ঠিক করে যে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এরকম জিনিস দেখা গিয়েছে, তাই সকাল হলেই ওসমান কবিরাজকে ডেকে আনবে। এদিকে ভোরের পর থেকে খায়রুল মিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তার হাত পায়ের কিছু জায়গায় কালো কালো দাগ ফুটে ওঠে। এমত অবস্থায় সকাল হলেই দ্রুত ওসমান কবিরাজকে খবর পাঠানো হয়। যথারীতি ওসমান কবিরাজ খায়রুল মিয়াকে দেখার জন্য চলেও আসেন। খায়রুল মিয়াকে দেখে ওসমান কবিরাজ বলেন, বিগত কিছুদিনের মধ্যে খায়রুলের সাথে বা তোমাদের সাথে অস্বাভাবিক কি ঘটেছে আমাকে একটু খুলে বলো তো। খায়রুল ছাড়াও তোমাদের আর কারোর সাথে কি অস্বাভাবিক কিছু চোখে পড়েছে বা ঘটেছে? তখন খায়রুল মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব খুলে বলেন। এর মাঝে ওসমান কবিরাজ বলেন যে রমিজদের বাড়িতে খোঁজ নিতে যে তাদের বাড়িতে কিছুদিন আগে কোনো মহিলা আত্মীয়া বেড়াতে এসেছিলেন কিনা। খোঁজ নিয়ে জানা যায় যে সেরকম কেউই রমিজের বাড়িতে আসেনি। তখন খায়রুল মিয়ার স্ত্রী খুবই অবাক হন, ভয়ও পান। ওসমান কবিরাজ বলেন, আমি যা বুঝতে পারছি খায়রুল মিয়ার উপর ভয়ঙ্কর কিছু একটা নজর পড়েছে। আজ এশার নামাজের পর তোমাদের মধ্যে থেকে 2-3 জন আমার সাথে দেখা করে যেও, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। এই বলে ওসমান কবিরাজ বিদায় নেন। নির্দিষ্ট সময় সন্ধ্যার পর খায়রুল মিয়ার পরিবারের 2 জন ওসমান কবিরাজের সাথে দেখা করতে যান। ওসমান কবিরাজের বাড়িতে গিয়ে ওনারা দেখেন যে ওসমান কবিরাজ গম্ভীর মুখে বসে আছেন। ওনারা গিয়ে বসলে ওসমান কবিরাজ বলতে থাকেন, দেখো আমি কি বলবো বুঝতে পারছি না। খায়রুল মিয়ার উপর যে জিনিসের নজর পড়েছে তা সাধারণ কোনো কিছু নয়, এটা মূলত একটা বিষকন্যা। এরা সাধারণত মানুষের সংস্পর্শে আসে না এবং মানুষের কোনো ক্ষতিও করতে চায় না, কিন্তু এমন একটা ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে যার কারণে এই বিষকন্যা খায়রুলের পিছনে পড়েছে। খায়রুল যে রাতে বাড়ি ফেরার পথে ভয় পেয়েছিল সেই রাতে একটা ঘটনা ঘটেছিল, তবে এই ঘটনাটা একটু অন্য রকমের। এই বিষকন্যাটা কোনো কিছুর সন্ধানে তার ছোট বাচ্চাকে গাব গাছের নিচে রেখে একটু দূরে গিয়েছিল। সে জানতো যে কোনো প্রাণী তার বাচ্চার কোনো ক্ষতি করবে না, কিন্তু কোনো ক্রমে যদি বাচ্চাটা মানুষের চোখে পড়ে যায় তাহলে তো মানুষ বাচ্চাটার চেহারা দেখে ভয় পেতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে। তাই বিষকন্যাটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত মায়াজাল সৃষ্টি করে রেখেছিল, যাতে ওখানে বাচ্চাটাকে যদি কেউ দেখেও ফেলে তাহলে সে যেন ভয় না পায় বা কোনো ক্ষতি না করে। এদিকে খায়রুল যখন বাচ্চাটাকে কোলে করে মায়াজালের সীমানার বাইরে চলে গেছে
তখন বাচ্চাটার আসল চেহারা তার কাছে দৃশ্যমান হয়। মূলত ওই মায়াজালের যে সীমানাটা ছিল, ওই সীমানার মধ্যে এই বাচ্চাটাকে স্বাভাবিক একটি সুন্দর মায়াবী বাচ্চা বলেই মনে হচ্ছিল, কিন্তু ওই মায়াজালের সীমানার বাইরে যাওয়ার সাথে সাথে সে আসল রূপে ফিরে এসেছে। আর যখনই আসল রূপে ওই বাচ্চাটাকে দেখেছে, তখন খায়রুল আতঙ্কে বাচ্চাটাকে এত জোরে পানিতে ছুঁড়ে দেয় যে প্রচণ্ড আঘাতে বাচ্চাটা সেখানেই মারা যায়। অন্যদিকে বিষকন্যাটা ফিরে এসে নিজের বাচ্চাকে সেখানে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেই ডোবায় বাচ্চাটাকে মৃত অবস্থায় পায়। দুঃখে কষ্টে সন্তান হারানোর বেদনায় ওই বাচ্চার শরীরে লেগে থাকা মানুষের গন্ধ খুঁজতে খুঁজতে খায়রুলের সন্ধান বের করে ফেলে এবং সুযোগের অপেক্ষায় থাকে। একদিন পুকুর ঘাটে মহিলার রূপ ধরে গিয়ে সে খায়রুলের স্ত্রীর মাছ যখন সে ধুচ্ছিল, ওই কৌশলে ওই পানিতে বিষ মিশিয়ে দেয়। বিষকন্যাটা চাইলে খায়রুলের পরিবারের সবারই ক্ষতি করতে পারত, কিন্তু ওর ক্ষোভ ছিল শুধু খায়রুলের উপর। তাই এমনভাবে ও কায়দা করেছিল যেন ওই মাছ খেয়ে শুধু খায়রুলের শরীরেই বিষ ঢুকে যায়, আর হয়েছেও তাই। তবে শুধু সে এতেই ক্ষান্ত হয়নি। রাতের বেলা সে এসে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে আর নজর রাখে। এই পর্যন্ত বলার পর ওসমান কবিরাজ একটু থেমে আবার বলেন, দেখো, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার আসলে এক্ষেত্রে খুব বেশি কিছু করার নেই। এই বিষকন্যাদের হাজির করার কোনো উপায় আমার জানা নেই, আর যেহেতু ও প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে আছে, তাই ওকে বোঝানো আমার সাধ্য নয়। আমি যে তদবির দিয়েছি সেগুলোই করে যেতে থাকো। যদিও এগুলো খায়রুলের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে চূড়ান্ত কোনো সমাধান নয়, তা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে দোয়া করো। এই বলে ওসমান কবিরাজ ওনার কথা শেষ করেন। খায়রুল মিয়ার পরিবারের লোকরা দুঃখ ভারাক্রান্ত মনে বাড়িতে ফেরেন। খায়রুল মিয়ার স্ত্রী তো এসব কথা শুনে রীতিমতো কান্নাকাটি জুড়ে দেন। এরপর আস্তে আস্তে দিন যত যায় খায়রুল মিয়ার অবস্থা তত খারাপ হতে থাকে। প্রায়ই রাতের বেলা বাইরে ওই অদ্ভুত আওয়াজ পাওয়া যেত, কিন্তু কেউই আর ভয়ে বের হওয়ার সাহস করেনি। প্রায় সপ্তাহ দুয়েকের মাথায় একদিন ভোরবেলা প্রচণ্ড শারীরিক যন্ত্রণা নিয়ে রক্ত বমি করতে থাকে খায়রুল মিয়া। আর এইভাবেই খায়রুল মিয়া অল্প সময়ের মধ্যেই মারা যায়। খায়রুল মিয়ার মৃত্যুর পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বলে শোনা যায়নি। এটি ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? এরকম অদ্ভুত একটা এন্টিটি। দেখুন, এই বিষকন্যা সে কিন্তু চাইলে খায়রুল মিয়ার পুরো পরিবারকে শেষ করে দিতে পারত, কিন্তু না, সে সেটা করেনি। তার সন্তান হারানোর পেছনে যে দায়ী, শুধু তার উপরই সে প্রতিশোধ নিয়েছে। এটা হতে পারে যে আমরা বলতেই পারি যে খায়রুল মিয়া তো বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে। তবে এই যুক্তিটা কোনো সন্তান হারা পিতামাতাকে বললে তারা কি এটা মানবেন? আর সে যদি আমাদের মানুষের কেউ না হয়, তাহলে তো কথাই নাই। এভাবেই খায়রুল মিয়া একটি ভুলের কারণে, তার ভাগ্যে আসলে এটাই ছিল, যার ফলে তার এই পরিণতি হয়েছে। আল্লাহ তাআলা খায়রুল মিয়ার ভুল ত্রুটি ক্ষমা করুন। আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন সৌমিত্র রয়, তাকে যিনি ঘটনা দিয়েছেন এই যে ফিরোজ ভাই, মাসখানেক আগে ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের বড় চাচা এবং ছোট চাচার, মানে বড় ভাইয়ের যিনি বড় চাচা আর ছোট চাচা, ওনাদের ছেলে দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ওনার বড় চাচা এবং ছোট চাচার ছেলে একসাথে মারা গিয়েছেন। চিন্তা করেন কীরকম একটা শোক। ওনাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যেহেতু দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনায় যদি কি ইমানের সাথে মরে তাহলে শহীদের মর্যাদা পাওয়া যায় বলে হাদিসে উল্লেখ রয়েছে। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনা আমরা শেষ করলাম।
এই ঘটনা সম্পর্কে আপনাদের কোনো মতামত যদি থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনার মতামত কিন্তু জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আর এই দ্বিতীয় ঘটনাটির শিরোনাম পিশাচ পক্ষী। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয়, তার দেশের বাড়ি কোথায় এর আগে কিন্তু বিভিন্ন ঘটনা আমরা বলেছি। তার দেশের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। এই সীতারামপুর গ্রাম থেকে কিন্তু অনেকগুলো ঘটনা আমরা পেয়েছি। বিধান মামার ঘটনা, এরপর শ্রীবাস দাস দাদুর কাছ থেকে ঘটনা শুনে সৌমিত্র রায় আমাদেরকে পাঠিয়েছেন, এরকম বেশ কিছু দুর্দান্ত ঘটনা ইতোমধ্যে আমরা পেয়েছি। সৌমিত্র রায় যেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন এই উইন্টার হরর কার্নিভালের জন্য, এই ঘটনাটি উনি অল্প কিছুদিন আগেই সংগ্রহ করেছেন। উনি যখন ওনার দাদা বাড়িতে যান তখন আশেপাশে তো ঘুরতে বের হন, তবে ঘোরার জন্য যেই জায়গাটা ওনারা আসলে ফিক্সড করেছিলেন, কয়েকদিন সেখানে গিয়েছেন আর কি। এই সীতারামপুর গ্রাম থেকে ওনারা ওই মধুমতি নদীটা পার হন, পার হয়ে ওখানে বাবুখালী একটা বাজার রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর ওখানে লোকাল কিছু ভাজা পোড়া আছে, কিছু খাবার আছে, সেগুলো খান, আড্ডা দেন, আবার ওনারা চলে আসেন এদিকে। তো ওদিকে বেশ কিছু গ্রাম রয়েছে, রায়জাদাপুর গ্রাম রয়েছে, এরকম বেশ কিছু গ্রাম রয়েছে। তো এরকম কয়েকদিন ওখানে গিয়েছেন। তবে নদী পার হওয়ার পর ওই বাবুখালী যে বাজারটা, ওইখানে যাওয়ার জন্য একটা ভ্যান রিজার্ভ করে রাখেন, বা আশেপাশে চলাফেরা করার জন্য একটা ভ্যান রিজার্ভ করে রাখেন, এতে সুবিধা হয় আর কি। অনেক সময় দেখা যায় যে ওই বাবুখালী থেকে যে এই পাশে আসবেন, আসার পর আবার ভ্যান পাবেন কোথায়, এই নিয়ে অনেক সমস্যা হয়, বা আশেপাশে যেতে গেলে সমস্যা হয়। এই জন্য একটা ভ্যান রিজার্ভ, যেখানেই যাবেন ওই ভ্যান নৌকার উপর উঠাই নিয়ে চলে যাবেন, বা যেখানে যাবেন নিয়ে যাবেন, এরকম সুযোগ কিন্তু আছে। ওখানে যে নৌকাগুলো চলে বা ট্রলারগুলো চলে, ওখানে কিন্তু ভ্যান তুলে ফেলা যায়, মোটরসাইকেল তুলে ফেলা যায়। তো ওই ভ্যানওয়ালাকে মনে ধরে যায় সৌমিত্র রয়দের। চিন্তা করলেন যে এই ভ্যানওয়ালাকে ছাড়া যাবে না, ছেলেটা ভালো, সেটার বয়স কিন্তু বেশি না, অল্প বয়স বলতে তার বয়স 17-18 বা ম্যাক্সিমাম 20 হবে, এরকম আর কি। ছেলেটা খুবই ভদ্র। এই ছেলেটা সৌমিত্র রায়ের সাথে কথা বলছে যে ভাই আপনি কি করেন। তো সৌমিত্র রায় স্বাভাবিকভাবে বলছে। একটা পর্যায়ে বিভিন্ন কথাবার্তার প্রেক্ষিতে ভৌতিক প্রসঙ্গটা যখন চলে আসে, তখন ওই ছেলেটি বলে যে এই ছেলেটি তার দাদা, বাবা, চাচাদের কাছ থেকে একটি ঘটনা শুনেছিল। এটা তাদের এলাকারই ঘটনা, অর্থাৎ এই সীতারামপুর যে গ্রাম বা আশেপাশেই কোথাও ঘটেছিল। নওপাড়া ইউনিয়নেই ঘটেছে এটা নিশ্চিত, কিন্তু কোন গ্রামে এটা আসলে বলতে পারে। তবে এই ঘটনাটা তার দাদা, চাচা, বাবা সবার কাছ থেকে শুনেছেন ঘটনা, যেই ব্যাপারটা। সৌমিত্র রায় খুবই আগ্রহ ভরে জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি। তখন ঘটনাটা বলে। তো যিনি এই ঘটনাটা বলেছেন, যিনি ভ্যান চালক, তার নাম হচ্ছে সোহেল। তো সোহেল নির্দিষ্ট করে বলতে পারেন নাই যে এই ঘটনাটির সময়কাল কত বা যার সাথে ঘটেছে তার নাম কি, যেহেতু অনেকদিন হয়ে গেছে। তবে যতটুকু অনুমান করা যায় এই ঘটনাটি 1960-এর দশকের কোন একটা সময় হবে। তখন তো ওই অঞ্চলগুলো, আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, অনেক ঝোপ জঙ্গল, বড় বড় গাছপালা ছিল। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব ছিল। প্রত্যেকটা বাড়ির চতুর্দিকে গাছপালা ছিল, ফলজ গাছ, বনজ গাছ, আর এমনিতে তো ঝোপ জঙ্গল থাকেই, কচু, ঘেঁচু, তারপরে এই
বেতের ঝাড়, এরকম থাকে না, অনেক কিছু থাকে আর কি। এখন তো সেগুলো অনেকটাই কমে এসেছে, কিন্তু ওই সময় কিন্তু অনেক থাকতো। এরকমই একজন দিন মজুরের বাড়ি, তার নামটা তো বললামই, জানা যায় নাই। এই দিনমজুর উনি যে কাজগুলো করতেন, যে বর্ষাকালে উনি মাছ ধরতেন, আর যখন ফসল কাটার মৌসুম আসতো ফসল কাটতেন। নিজের যে জমি ছিল না তা না, টুকিটাকি জমি ছিল, এছাড়া অন্যের জমি বর্গা নিয়েও চাষ করতেন। আর যখন যেই কাজটা অ্যাভেলেবল আর কি, উনি সেই কাজটি করতেন। মানুষ হিসেবেও ভালো ছিল, উনি সদালাপী, ভালো মানুষ, কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। উনি যখন নতুন বিয়ে করেছেন, বিয়ের পর মোটামুটি 1 বছর পার হয়ে গেছে, এরপর ওনার স্ত্রীর সন্তান সম্ভবা হয়েছেন। স্বাভাবিকভাবেই ওনার স্ত্রী সন্তান জন্মদান করেছিলেন। ওনার স্ত্রী যখন সন্তান জন্মদান করেন, তখন কিন্তু ওনার স্ত্রী ওনার মায়ের বাড়িতে যান নাই, ওনার যেই স্বামীর বাড়ি সেখানেই ওনার সন্তান ভূমিষ্ঠ হয়। ওনার মা এবং বোন, মানে ওনার স্ত্রীর মা বোন, তারা কিন্তু এখানে এসেছিল। তখন কিন্তু এই যে সন্তান জন্মদানের ব্যাপারগুলো, এগুলো কিন্তু হসপিটালে হতো না, বা এখনও আমাদের বাংলাদেশে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে সেখানেও কিন্তু এই বিষয়গুলো, গ্রামে যারা ধাত্রী টাইপের মহিলারা রয়েছেন তারাই এই বিষয়গুলো দেখভাল করেন। অনেকে কিন্তু হসপিটালে যায় না, এখনও কিন্তু এই বিষয়টা অনেক জায়গায় দেখা যায়। ওই সময় তো যেই প্রেক্ষাপট ছিল, ইলেকট্রিসিটি ছিল না, যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল, সেই প্রেক্ষাপটে তো আসলে গ্রামের যারা মহিলারা ছিলেন তারাই এই জিনিসগুলো দেখভাল করতেন আর কি। বাড়িতেই একটা ছেলে সন্তান হয়। তো ছেলে সন্তান হয়েছে, কয়েকদিন পার হয়ে গেছে। এই যে যিনি দিনমজুর, উনি তো আসলে সকাল হলেই কাজে চলে যেতেন। একদিন হয়েছে কি, উনি খুব সকালবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। আমরা অনেক সময় বলি না যে গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে একটু দূরেই হয়। একটু দূরে মানে কি, তখন কিন্তু, মানে তখনকার বাস্তবতা বলছি, তখন একটু দূরে না, অনেকটা দূরে। মানে বাড়ির যে সীমানা, এই সীমানার একদম শেষ দিকে গিয়ে এই ওয়াশরুমগুলো তৈরি করা হতো, মানে ঘরের কাছেও না, এমন একটা অবস্থা। এখনো কিন্তু গ্রামে যে ওয়াশরুমগুলো দেখা যায়, এগুলা ঘরের বাইরে কিন্তু কাছাকাছি। আর নতুন যে ঘরগুলো তৈরি হচ্ছে আধুনিকভাবে, সেখানে তো দেখা যাচ্ছে যে ওয়াশরুম অ্যাটাচ করে তৈরি করা হয়, আর অ্যাটাচ না থাকলে একদম কলপারের পাশে বা ঘরের একদম পাশে এভাবে তৈরি করা হয়, দূরে না। আর ওই সময় কিন্তু অনেক দূরে তৈরি করা হতো। তারা একটা বিশেষ চিন্তা থেকেই মূলত এই ওয়াশরুমগুলো দূরে মানে তৈরি করতেন। সে চিন্তাটা এমন ছিল যে এই ওয়াশরুম কাছাকাছি থাকলে এই দুষ্টু জিন ভূতের উপদ্রব থাকে, এগুলো ঘরে চলে আসে, এরকম একটা চিন্তা কিন্তু গ্রামের মানুষের ছিল যে ওয়াশরুম কাছে রাখা যাবে না, দূরে রাখতে হবে। এই কারণেই একদম বাড়ির সীমানার এক সাইডে গিয়ে ওয়াশরুম তৈরি করা হতো। এই জন্য আমরা কিন্তু অধিকাংশ গ্রামের ঘটনাগুলোতে শুনতে পাই যে ওয়াশরুম ঘরের অনেক দূরে। ওনার ওয়াশরুমটাও এমনই জায়গায় ছিল। তো উনি ওয়াশরুমে গিয়েছেন, তখন কিন্তু মানে রাত হয়ে আছে বিষয়টা এরকম না, আসলে তখন সকাল হচ্ছে, কিছুটা আলো ফুটেছে, কিন্তু সেই আলোটা খুবই হালকা। উনি ওয়াশরুমে গিয়েছেন, ফ্রেশ হয়ে বাইরে বের হয়েছেন। উনি চিন্তা করলেন যে আর একটু ঘুমাই। উনি আসলে স্বাভাবিক সময় থেকে একটু আগেই উঠে গিয়েছিলেন, তো চিন্তা করে আরেকটু ঘুমাই, আরেকটু সকাল হোক, তারপরে কাজে যাব। এই চিন্তা করে উনি হাত মুখ না ধুয়েই আবার ঘরের দিকে যাওয়া শুরু করেছেন। ওনার ঘরের যেই সাইডটা, পিছন সাইডে, ওখানে কিন্তু একটা মাঝারি গোছের একটা গাছ ছিল। এটা যে কি গাছ এটা জানা যায় নাই, তবে এটা যদি আমরা গল্পের বা ঘটনার বোঝার সুবিধার্থে যদি ধরে নেই, সেটা আমরা ধরে নিলাম এটা কোনো একটা আম গাছ বা জাম গাছ, এরকম কিছু একটা ধরে নিলাম আর কি।
এই গাছটা ছিল মাঝারি গড়নের, মানে ওরকম বড় ছিল না। এটা ডাল ছিল মোটামুটি, কোনো কোনো ডাল একটু মোটা ছিল, অধিকাংশ ডাল চিকনি ছিল বলে অনুমান করা যায় এই ঘটনার প্রেক্ষাপটে। তো উনি যখন ঘরের ভিতর ঢুকবেন, ওনার কাছে মনে হলো যে ওই গাছের কোনো একটা জায়গায় কিছু একটা নড়ছে। তো উনি কি মনে করে ওই দিকটাতে তাকিয়েছেন। তাকানোর পর উনি যেটা দেখতে পান, দেখার পর উনি ভালো করে চোখ কসলাচ্ছেন যে কি রে, এটা কি দেখি, এটা কি। উনি দেখেন যে ওই গাছের একটা ডালে বিশাল আকৃতির একটা পাখি বসে আছে। পাখির পালকগুলো কুচকুচে কালো। পাখির ঠোঁট যেটা, এই ঠোঁটটা অনেক লম্বা এবং সুচালো। পাখিটা এত বড়, মনে হচ্ছে যে একটা বড় সড়ো মহিষ যেরকম হয়, এই রকম মহিষ 4-5টা যদি হয়, এক জায়গা করা হয়, তাহলে কত বড় মহিষ হইতে পারে। মনে হচ্ছে এরকম সাইজের একটা পাখি। তো এইরকম বড় সাইজের পাখি আদতে পৃথিবীতে বর্তমানে এক্সিস্ট করে কি না, এটাও তো একটা বলা বাহুল্য ব্যাপার। এরকম পাখি তো থাকার কথা না, বা থাকলেও এটা স্বাভাবিকভাবে মানুষের সামনে আসে নাই, কোনো ভিডিওতে ক্যাপচার হয় নাই। প্রাগৈতিহাসিক কালে হয়তো বা এরকম বড় বড় পাখি ডাইনোসরের যুগে ছিল, কিন্তু এই রকমের একটা পাখি ওই গাছের একটা মাঝারি গড়নের ডালের উপর বসে আছে। তার ভারে তো ডাল ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু না, এমনটা হচ্ছে না। আর এই পাখিটার চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল এবং জ্বলজ্বল করছে, এটাও কিন্তু উনি দেখেছেন। আর এই পাখিটা মনে হচ্ছে এক দৃষ্টিতে ঘরের চালের একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে আছে। আর এমন জায়গায় তাকিয়ে আছে যেই রুমটাতে যেই দিনমজুর ভাই, তার স্ত্রী, সন্তান আর ওনার শাশুড়ি ঘুমিয়ে আছে ওই রুমটাতে, আর উনি আর একটা রুমে ঘুমিয়েছেন। তো উনি এটা দেখছেন। উনি এটাও দেখছেন যে ওই পাখিটা মাঝে মাঝে একটু নড়ে উঠছে, তার ডানাটা একটু নাড়াচাড়া করছে। হালকা সকালের বাতাসে ওই পাখির পালকগুলো মনে হচ্ছে একটু নড়ে উঠছে। পালকগুলো কিন্তু বেশ বড় বড়। তো উনি এইটা দেখার পর উনি যে দৌড় দিয়ে ঘরে ঢুকবেন, বিষয়টা এরকম না। উনি ওই দিকেই ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছেন। তখন ওই পাখিটা কি করলো, বুঝতে পেরেছে যে তাকে কেউ দেখছে। সে মাথাটা উঁচু করে তার দিকে তাকিয়েছে। যেই না তাকিয়েছে, তখন ওই দিনমজুর ভাই প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। চিৎকার দিয়ে ওখানেই উঠানের উপর সেন্সলেস হয়ে গেছেন। তো এত জোরে চিৎকার দিয়েছে, তখন ওই ঘরের ভেতরে থাকা ওনার স্ত্রী, ওনার শাশুড়ি, তারা তো জেগে গেছেন। এই কি হলো কি হলো, ওনার শাশুড়ি বলতেছে যে মেয়ের জামাইয়ের কি হলো। তাড়াতাড়ি করে ঘরের বাইরে বের হয়েছেন। বের হয়ে ওনার মেয়েকে বলছেন, এই এদিকে দেখে যা তোর স্বামীর কি অবস্থা। ওনার ওয়াইফও বাইরে বের হয়েছেন। বের হয়ে দেখেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা তখন তাড়াতাড়ি তাকে ধরাধরি করে আবার ঘরে নিয়ে জ্ঞান ফিরিয়েছেন। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, এরকম চিৎকার চেঁচামেচি করলা কেন? ততক্ষণে তো একদম সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে আর কি। কারণ ওই সময় তো এরকম রাত ছিল না, আমরা তো বললামই, ওই সময় কিন্তু সকাল হচ্ছে, আলো হালকা ফুটেছে, এমন একটা সময় আর কি। তখন উনি এই বিষয়টা খুলে বলেন যে আমি তো এরকম একটা জিনিস দেখলাম। তো এই কথা বলার পর ওনার শাশুড়ি এবং ওনার স্ত্রী বলছেন যে আমরা তো উঠানে বাইর হইলাম, কই আমরা তো গাছে কিছু দেখি নাই, আমাদের নজরে তো এটা পড়ে নাই। তুমি কি অন্ধকার তো তখন হালকা ছিল, একদম যে সকাল হয়ে গেছে তা তো না, তুমি কি ভুল টুল কিছু দেখছো কি না? তো উনি বলছেন, না না, আমি ভুল টুল দেখি নাই, আমি ঠিকই দেখছি, ওইটা ভয়ঙ্কর একটা পাখি ছিল। তো এত বড় পাখি হয় নাকি? আসলে কি না কি দেখেছে এরকম চিন্তা করছেন ওনার শাশুড়ি, ওনার স্ত্রী। যাই হোক, এই ঘটনার পর উনি যে অনেক অসুস্থ হয়ে যাবেন বা জ্বর আসবে এরকমটা না হলেও, দিনের বেলাতে ওই গ্রামে যে কয়েকজন কবিরাজ ছিলেন, ওঝা টাইপের,
তাদের একজনকে ডেকে আনা হয়, উনি সব কথা শোনেন। সব কথা শোনার পর বললেন যে আসলে কোনো বাড়িতে যদি নবজাতক বাচ্চা থাকে তখন বিভিন্ন ধরনের জিন ভূত তো আসেই, হতে পারে এরকম কিছু একটা আসছিল, তুমি দেখছো, এ নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই। উনি ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। সবাই ধারণা করেছিল যে ঘটনাটা হয়তোবা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, ঘটনা মাত্র শুরু। এই যে ঘটনাটা ঘটলো ওই বাড়ির যিনি পুরুষ সদস্য তার সাথে, এর 1 কি 2 দিন পর এই যে নবজাতক শিশুর যিনি মা, উনি রাতে একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন যে উনি ঘর থেকে কোনো কারণে বাইরে বের হয়েছেন। ওনার নজর যায় ওনার ঘরের পাশে থাকা একটি গাছের দিকে। ওই গাছের ডালে বিশাল আকৃতির একটা পাখি বসে আছে। পাখিটা এত বড় যেমন বর্ণনা ওনার স্বামী দিয়েছিলেন। উনি ওই পাখিটার দিকে তাকিয়েছেন, তবে ওই পাখিটা মাথা নিচু করে মনে হচ্ছে ঝিমাচ্ছে, চোখ বন্ধ। ওটা যে চোখ লাল টকটকে জল জল করছে বিষয়টা এরকম না, তবে উনি দেখলেন ওই পাখিটার কাঁধের উপরে কিছু একটা বসে আছে। কি বসে আছে? মনে হচ্ছে মনুষ্য অবয়বের মতো কিছু একটা বসে আছে, তবে তার শরীরের গড়নটা কিছুটা মানুষের মতো হলেও যথেষ্ট পার্থক্য রয়েছে। মানুষের কিন্তু হাত পা শরীরের যেই উচ্চতা এর সাথে একটা সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। মনে হচ্ছে এই জিনিসটার হাত পা তার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ না। মনে হচ্ছে হাত দুটা খুব লম্বা, পা দুটা সেই তুলনায় ছোট। চেহারাটা বাচ্চাদের মতোও না, আবার বৃদ্ধ মানুষের মতোও না, তবে জিনিসটা বামন আকৃতির। পরনে অদ্ভুত টাইপের একটা পোশাক। এটা যে আসলে কোন ধরনের পোশাক, না এটা আলখেল্লা, না এটা জুব্বা, না এটা পাঞ্জাবি, না এটা শার্ট, এটা যে আসলে কি এটা বুঝতে পারছেন না। এটার মাথায় অদ্ভুত রকমের একটা টুপি আছে। এই জিনিসটা তখন কথা বলে ওঠে, যে বলে ওঠে, এই শোন, আমি তোর জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। কি ভাবছিস? হ্যাঁ, আমার এই পাখিটাই তোর স্বামীকে দেখা দিয়েছিল। তখন উনি স্বপ্নের মধ্যেই চিন্তা করছেন, আরে আমার স্বামী তো এরকম একটা পাখির কথাই বলছিল। উনি কিন্তু স্বপ্নের মধ্যেও পুরো সেন্স ওনার ঠিক আছে, উনি এটা ভাবছেন। ওই জিনিসটা বলে ওঠে যে তোর যেই ছেলে হয়েছে, তোর তো আরও সন্তানাদি হবে, এটা তোর প্রথম সন্তান। তোর ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, তোর ছেলেটাকে আমাকে দিয়ে দে। এই ছেলেটা আমার অনেক কাজে আসবে, তোর তো তেমন কোনো কাজে আসবে না, তোর আরও সন্তানাদি হবে। তুই গরিব মানুষ, খেতে পাস না, তোর স্বামী কত কষ্ট করে বেড়ায়, তুই এই ছেলেটাকে আমাকে দিয়ে দে, স্বেচ্ছায় দিয়ে দে। আমি এমনি এমনি নেব না, এর বিনিময়ে আমি তোকে এমন কিছু দেব যে তোরা ধনী হয়ে যাবি, তোরা আরও সন্তানাদি যেগুলো হবে এগুলোকে আমি পাহারা দেব, প্রয়োজনে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এই ছেলেটাকে আমাকে দিয়ে দে, আমি তোকে দেখ কত কি দেব। এই বলে সে আরেক হাতে একটা পুটলি দেখায় এবং ওই পুটলির মধ্যে বেশ কিছু চকচকে স্বর্ণের মোহরও দেখায়। ওই জিনিসটা বলতে থাকে, এগুলোর দাম কত জানিস? এগুলোর অনেক দাম, তোরা ধনী হয়ে যাবি। আমি তো এমনি এমনি নিচ্ছি না রে, আমি বিনিময় দিয়েই নেব। দিয়ে দে, আমাকে দিয়ে দে, তোর ভালো হবে, আমারও ভালো হবে, তোরও ভালো হবে, আমরা সবাই খুশি থাকব। এই জিনিসটা বলছে, আর এই জিনিসটার কণ্ঠটা আসলে ফ্যাস ফেসে কণ্ঠ। অনেক সময় কিছু মানুষের এরকম কণ্ঠ শোনা যায় যাদের কণ্ঠটা ফ্যাস ফেসে, ওই রকম ফ্যাস ফেসে কণ্ঠ। যখন এই জিনিসটা স্বপ্নের মধ্যেই উনি দেখেন, প্রচণ্ড এক চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। ওনার পাশেই শুয়েছিল ওনারই মা। চিৎকার, তার মাও ধর্মর করে ঘুম থেকে ওঠে। তার বাচ্চা ঘুমিয়েছিল, বাচ্চাও ঘুম থেকে জেগে গিয়ে কান্নাকাটি জুড়ে দেয়। ওদিকে পাশের ঘরে শুয়ে থাকা তার স্বামী
সেও চলে আসে এই পাশে ঘরে, কী হয়েছে? তখন উনি বলেন যে আমি ওই জিনিসটাকে দেখছি যেটাকে তুমি দেখছিলা, তুমি তো আসলে ভুল টুল দেখো নাই, তুমি ঠিকই দেখছো, আমি এই জিনিসটাকে দেখছি, এই জিনিসটা আমার কাছে এখন এই ছেলেটারে চাই। তখন এই যে যিনি ভদ্র মহিলা, তার মা যিনি পাশে শুয়েছিলেন, উনি বলেন যে বিষয়টা মোটেও স্বাভাবিক না, এইটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, এইটা আসলে কোনো দুঃস্বপ্নও না, এটা কাকতালীয় কোনো ব্যাপারও না, আবার ওই কবিরাজকে ডাকতে হবে। তো যখন সকাল হয়ে যায়, সকাল হওয়ার পর ওই কবিরাজকে খবর দেয়া হয়। তো কবিরাজ কোনো কারণে আসতে পারেন নাই, হয়তোবা অন্য কোথাও গিয়েছিলেন, বলেছেন যে পরে আসবেন। তো পরের রাতেও সেম স্বপ্ন দেখেন ওই বাচ্চার মা, একই রকমভাবে ওই অবয়বটা তাকে লোভ দেখাচ্ছে, স্বর্ণ মুদ্রার লোভ, একই রকমভাবে তাকে প্রলুব্ধ করছে যে বাচ্চাটাকে দিয়ে দিতে। উনি তো রাজি হয় না। এরপর তার ঘুম ভেঙে যায়, আবার সবাইকে বলেন যে সে এই একই স্বপ্ন দেখেছে। তো এভাবে পরপর 2 দিন উনি, প্রথমবার দেখার পরও দেখেন, মোট 3 বার উনি দেখেছেন। এদিকে ওই কবিরাজ ওই কয়েকদিন পরে আসছে, আসার পর যখন সব কিছু শুনলেন, তো কবিরাজ বললেন যে এইটা যে আসলে কি জিনিস এইটা আমি বুঝতে পারতেছি না, আমি দেখি আমার সাথে সম্পর্ক রয়েছে এমন জিনদের কাছে এই বিষয়ে জানতে চাইব, দেখি ওরা কি বলে, ওদের কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, আপাতত আমি বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে রুকিয়া করে ওই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। তো যেদিন বাড়ি বন্ধ করে চলে গেছেন, ওই দিন রাতের বেলা ওই বাচ্চার মা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেম জিনিসটাকে দেখেন, তবে এই জিনিসটা অত্যন্ত রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে আছে এবং রাগান্বিতভাবে তাকে বলছে, তোকে তো ভালোভাবে বললাম, তুই শুনলি না, আমি কি এমনি এমনি দিতে চাইছিলাম, আমি কি তোরকে বিনিময় দিতে চাই নাই, আমি তোর বাচ্চার বিনিময় দিতে চাই নাই, আমি তোদেরকে বড়লোক করে দিতে চাই নাই, আমি তো জোর করে তোর কাছ থেকে নিয়ে যাইতে চাই নাই, তুই বল আমি কি তোকে জোর করছি? তখন বাচ্চার মা বলে, না, জোর তো করেন নাই। তখন ওই জিনিসটা বলে যে আমি কি তোর কাছ থেকে এমনিতে নিতে চাইছি? বলে, না, আপনি তো আমাকে কিছু একটা দিতে চাইছেন। তখন ওই জিনিসটা বলল যে তোকে আমি খুব ভালোভাবে বলছিলাম, তুই আমাকে অন্যভাবেও বুঝাইতে পারতি, তুই সেটা না করে তুই কি করলি, তুই এক কবিরাজের কাছে গেছিস, এই বাড়ি বন্ধ দিছিস, কাজটা তুই কি ভালো করছিস? ভালো করিস নাই, তুই আমাকে অপমান করছিস। আমি কিন্তু তোকে অপমান করি নাই, আমি তোকে সম্মানই করছি, বাচ্চার মা হিসাবে সম্মান করছি, কিন্তু তুই আমাকে অপমান করলি, তোর পরিবার আমাকে অপমান করলো। যেহেতু তুই তোর বাচ্চাকে দিবি না, আমার একটা উসুল আছে, নিয়ম আছে, আমি সন্তানের মায়ের অনুমতি ছাড়া সন্তানকে নেই না। যেহেতু তুই দিলি না, তুই কবিরাজকে দিয়ে বাড়ি বন্ধ করছিস, যা, তোর সন্তানকে আমি নিলাম না। খুশি? তখন বাচ্চার মা বলতেছে, হ্যাঁ খুশি। তখন ওই জিনিসটা বলতেছে, না, এখন যেটা বলবো তাতে তুই আর খুশি হবি না। তোর বাচ্চাকে আমি নিলাম না, আমি নিলে তো তোর বাচ্চা ভালো থাকতো, তুইও ভালো থাকতি, কিন্তু তোর বাচ্চাকে নেবে কে জানিস? আমার বাহন দেখতেছিস যার উপর আমি বসে আছি, এই জিনিসটা আসলে একটা রাক্ষস, এই জিনিসটা তোর বাচ্চাকে খুব আয়েশ করে মজা করে খেয়ে ফেলবে। তোর বাচ্চাকে আমি ওকে দিয়ে দিছি, তোর বাচ্চাকে এ নিয়ে যাবে, এটাই আমার অপমানের প্রতিশোধ। এই বলেই নাকি ওই পাখিটাকে মনে হলো সে হাত দিয়ে কিছু একটা মাথার উপর টাচ করলো বা এরকম কিছু একটা করলো, স্পর্শ করলো। তখন ওই পাখিটা মনে হচ্ছিল ঝিমাচ্ছে, ওই সময় মাথাটা উঁচা করলো, উঁচা করে বাচ্চার মায়ের দিকে খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকালো। এই প্রথমবারের মতো এই পাখিটা
স্বপ্নের মধ্যে বাচ্চার মায়ের দিকে তাকালো। এবারে পাখিটার চোখ দুটো জল জল করছে, যেমনটা দেখেছিল তার স্বামী সেই ভোরবেলাতে। আর পাখিটা তার দিকে তাকিয়ে এমন একটা শব্দ করেছে, এটা কোনো পাখির ডাক না, এটা একটা ভয়ঙ্কর আওয়াজ। এই আওয়াজে উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেছেন। ওঠার পর উনি বাড়ির সবাইকে, আসলে ডাকা লাগে না, ওনার চিৎকারে এমনিতে আবার লোকজন চলে আসছে। কি হয়েছে উনি বললেন যে এই যে কবিরাজ বাড়ি বন্ধ করে গেছে, এখন তো স্বপ্নের মধ্যে এই জিনিস বলে গেছে। বাড়ির সবাই তো খুবই চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায়। এদিকে বাড়িতে লোকজনের সংখ্যা বাড়ানো হলো। এই বাচ্চাকে দেখাশোনা করার জন্য আরও কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে আসা হলো। মানে সার্বক্ষণিক এই বাড়িতে লোকজন কেউ না কেউ জেগে থাকবে, এমন একটা চিন্তা করা হলো। লোক নিয়েও আসা হলো, বিভিন্ন আত্মীয় স্বজন 3-4 জনকে নিয়ে আসা হয়েছে আর কি। তারা পালাক্রমে রাত জেগে পাহারা দেয়। রাতের বেলা যারা পাহারা দেয় তারা অনেক সময়ই ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হন। তো যখন থেকে ওই স্বপ্নটা, মানে লাস্ট যেই স্বপ্নটা বাচ্চার মা দেখেছেন, এইটা দেখার পর থেকে উনি কিন্তু পুনরায় আর কোনো স্বপ্ন দেখেন নাই। আর ওনার স্বামী প্রথমবার ওই ভয়ঙ্কর পাখিটাকে দেখার পর আর কখনোই কিন্তু ওই পাখিটাকে সামনাসামনি কেউ দেখছিল না, শুধু ওই বাচ্চার মা স্বপ্নের মধ্যে দেখছিল। কিন্তু যখন বাচ্চার মা স্বপ্নের মধ্যে চূড়ান্ত একটা আলটিমেটাম পেয়ে যায় ওই পাখির শরীরের উপর বসে থাকা ওই রহস্যময় অবয়বটার কাছ থেকে, এরপর থেকে উনি তো স্বপ্নও দেখছেন না, কিন্তু আর একটা সমস্যা শুরু হয়েছে। গভীর রাতে যখন ওই বাড়ির কোনো সদস্য ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়, তখন হঠাৎ করেই মনে হয় যে উঠোনের উপর অন্ধকার কোনো কিছু ছায়া পড়েই আবার সরে গেল। অনেক সময় দেখা যায় যে বড় কোনো পাখি বা কোনো কিছু বা এরোপ্লেন যদি উড়ে চলে যায় মাথার উপর দিয়ে, তখন কিন্তু একটা ছায়া পড়ে, এক পাশ থেকে আরেক পাশে সরে যায়। মানে এরোপ্লেন বা ওই পাখিটাও যখন সরে যায়, ওই ছায়াটাও তো তার সাথে চলে যায়। আকাশে চাঁদ থাকে, হঠাৎ করে মনে হয় যে উঠানটা একটা অন্ধকার ছায়ায় ঢেকে গেছে, আবার মুহূর্তেই সরে গেছে। তখন যখন উপর দিকে তাকায়, তখন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায় অনেক বিশাল একটা পাখি, 2টা ডানা 2 পাশে মেলে দিয়ে ওই বাড়ির উপর দিয়ে উড়ে চলে গেল। এত বিশাল পাখি তারা কেউ কখনো দেখেনি। একজন যে দেখেছে বিষয়টা এরকম না, ওই বাড়িতে যারা ছিল তারা অনেকেই দেখেছে, একবার না একাধিকবার দেখেছে। কিন্তু ওই পাখিটাকে কোনো ডালে বসে থাকতে দেখেনি, আগে যেভাবে বসে থাকতে দেখেছিল এরকম কেউ দেখেনি। শুধু দেখতো উড়ে চলে যাচ্ছে ঠিক বাড়ির উপর দিয়ে, একদম নিচ দিয়ে উড়ে চলে যাচ্ছে, গাছের উপর দিয়ে, মানে গাছের সাথে বেঁধে যেত না, উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, এমনটা দেখতো। যখন এরকমটা দেখতে থাকলো, তারাও বুঝতে পারলো যে বিষয়টা কিন্তু আসলেই এখন গুরুতর হচ্ছে। কেননা এই বাচ্চাটাকে এখন আর এক মুহূর্ত চোখের আড়াল করা যাবে না। এক মুহূর্ত চোখের আড়াল হয়েছে তো শেষ। কিন্তু এই বাড়ির উপরে সমস্যা চলছে, তাহলে অন্য কোনো বাড়িতে নিয়ে গেলে কেমন হয়? অন্য কোনো বাড়িতে নিয়ে গেলে হয়তোবা এই সমস্যার সমাধান হতেও পারে। তো এই বিষয়ে যখন আবার সেই কবিরাজের কাছে পরামর্শ চাওয়া হলো, তখন কবিরাজ আর একটা ভয়ঙ্কর তথ্য দিলেন, সেই সাথে পরামর্শ দিলেন। ভয়ঙ্কর তথ্যটা এমন ছিল যে এইটা আসলে কোন জাতের জিন, এটা উনি অনেক তথ্য নিয়েও কোনো সন্ধান পানি নাই। ওনার জিন সে যথেষ্ট দক্ষ একজন মুখবির জিন, সংবাদ সংগ্রহকারী জিন, কিন্তু সেও এই বিষয়ে কোনো তথ্য নিতে পারে নাই। এটা কোন গোত্রের জিন, কোন ধরনের জিন, এই জিনিসটা যে পাখির পিঠের উপর চড়ে রয়েছে, এটা একটা রাক্ষস ঠিক আছে, কিন্তু রাক্ষসের পিঠের উপরে এই জিনিসটা যে বসে রয়েছে, এইটা আসলে মানে কোন প্রেক্ষাপটে কোত্থেকে আসছে? এটা কি মাটির নিচে থাকে, পানির নিচে থাকে, পাহাড়ে থাকে, জঙ্গলে থাকে,
না কোথায় থাকে এর কোনো সন্ধান নাকি বের করতে পারে নাই। কবিরাজ এই পরামর্শ দিলেন যে এই বাড়িটা চতুর্দিক থেকে একটা বন্ধনী দেয়া আছে, যদি বাচ্চাকে নিয়ে দিনের বেলাতেও বের হওয়া যায়, দিনের বেলাতেও এই পাখি আক্রমণ করে ওই বাচ্চাটাকে নিয়ে যাবে। সুতরাং এই বাড়ির গণ্ডির মধ্যে যতটুকু সময় আছে ততটুকুই আল্লাহর রহমতে নিরাপদ, সুতরাং এখান থেকে বের হওয়া যাবে না, এমনটাই পরামর্শ দিয়েছিলেন। দিনের বেলাতে কিন্তু এই পাখিটাকে কেউ দেখতো না, রাতের বেলাতে শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য বা কোনো কারণে, মানে বিশেষ করে গভীর রাতে কেউ বের হলে হঠাৎ করে পাখিটাকে উড়ে যেতে দেখলেও গাছের ডালেও বসে থাকতে দেখতো না। আর স্বপ্ন তো দেখা বন্ধই হয়ে গেছে, কেউ স্বপ্ন দেখতো না। এইভাবে কেটে যায় প্রায় 2 থেকে 3 মাস। তখন মানুষের মধ্যে একটু সাহস ফিরে এসেছে, এর মধ্যে ওই পাখি উড়ে যাওয়াটা এটাও মনে হচ্ছে কমে এসেছে। আগে হয়তো বা প্রতিদিন দেখা যেত, এখন দেখা যাচ্ছে যে সপ্তাহান্তে একদিন দেখা যায়, শেষ 1 মাসে একবারও দেখা যায় নাই। তখন বাড়ির সদস্যরা চিন্তা করেছেন যে মনে হয় এই সমস্যাটা আর নাই, আল্লাহ বাঁচিয়েছেন, এরকম চিন্তা করেছেন। এক রাতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওই রাতে বাড়িতে লোকজন কম ছিল, যেহেতু 1 মাস কোনো সমস্যা হচ্ছিল না। আবার যে সমস্ত মহিলা আত্মীয়ারা এই বাড়িতে এসেছিলেন তাদেরও তো ঘর সংসার আছে, তারা আর কতদিন এখানে থাকবেন। যখন দেখা গেল যে এই সমস্যা কমে এসেছে, তারাও নিজেদের বাড়িতে ফেরত গেছেন। ছিল শুধু এই যে যিনি পুরুষ সদস্য, তার শাশুড়ি অর্থাৎ ওনার স্ত্রীর মা, উনি ছিলেন, মানে বাচ্চার নানি ছিলেন। এক রাত্রে বাচ্চার নানিও ওয়াশরুমে গেছেন, বাচ্চার মা বাচ্চার পাশে ঘুমিয়ে আছে। বাচ্চার নানি ওয়াশরুম থেকে বের হয়েছেন, ওই সময়ে উনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান কোনো একটা জিনিস, মনে হচ্ছে যে ওই যে ঘর, ওই ঘরের যে চাল, ওই চালের উপরে তার ডানা ছড়িয়ে চারদিকে একটা বৃত্তাকার কোনো একটা গণ্ডি তৈরি করে রেখেছে। অনেক সময় আমরা দেখি না যে কোনো পাখি তার বাচ্চাদেরকে বা মুরগি তার বাচ্চাদেরকে ডানার ভেতরে রেখে দেয়, এরকম মনে হচ্ছে। তো উনি যখনই এই জিনিসটা দেখেছেন উনি চমকে উঠেছেন। উনি বলছেন, এই কী রে, ওইটা কি? আর এর ভিতরে হয় কি, ঘরের ভেতরে বাচ্চার যে মা, সে কিন্তু জেগে আছে, সে ঘুমায় নাই। হঠাৎ করে মনে হলো তার একটা ঘুমের একটা ভাব চলে আসলো কয়েক সেকেন্ডের জন্য। তার কানে শুধু এতটুকুই শব্দ হলো যে কোনো একটা জিনিস চালের উপর থেকে খসখস শব্দ করে চলে গেল। অনেক সময় দেখা যায় যে টিনের চালের উপরে যদি কোনো কিছু বিছানো হয়, ওই জিনিসটা যদি টান দিয়ে সরিয়ে ফেলা হয় তখন কিন্তু এক ধরনের শব্দ হয়। আর সেই জিনিসটা যদি শক্ত কোনো কিছু হয় তাহলে সেইটার শব্দ কিন্তু আরও ভালো করে শোনা যায়। তো ওনার কাছে ওই রকম একটা শব্দ মনে হলো। এরপর বাচ্চার নানি দেখলেন যে ওই জিনিসটা মনে হলো ডানা ঝাপটে উড়ে চলে গেল। উনি তখন দৌড়ে ঘরে এসেছেন, ঘরে এসে দেখে ওনার নাতি নাই, আর ওনার মেয়ে মনে হচ্ছে একটু তন্দ্রাচ্ছন্ন ভাব। উনি বলেন, এই বাচ্চা কই? তখন তার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায়। বলে, আরে বাচ্চা তো এখানেই ছিল, আমি কেমন একটা শব্দ শুনলাম। উনি বলেন, হ্যাঁ আমি বাইরে থেকে তো এরকম একটা জিনিস দেখলাম, বাচ্চা নাই। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। পাশের ঘরে বাচ্চার বাবা শুয়েছিল, সেও চলে আসলো। আশেপাশে সবাইকে জানানো হলো। রাতের বেলা সবাই মশাল নিয়ে বেরিয়ে পড়লো, বাচ্চা গেল কোথায়। সবাই রাতের বেলা খোঁজাখুঁজি করলো, এত রাতের বেলা বাচ্চাটাকে কোথায় খুঁজবে। আর যখন যে আলামতগুলো ওই বাচ্চার নানি দেখেছিলেন, বাচ্চার মা টের পেয়েছেন, সেগুলো যখন বলা হলো তখন আশেপাশের লোকজন বুঝতে পারলো এই বাচ্চাটাকে নিয়ে গেছে, একে আর এত সহজে পাওয়া যাবে না। ওই রাত্রেই কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। কবিরাজ বললেন যে আমি কোনো সন্ধান দিতে পারবো না, আমি শুরুতেই বলছি এটা আসলে কি জিনিস এইটা বোঝা মুশকিল, এটা আমি বলতে পারবো না, এটাকে হাজিরও করা সম্ভব না। এই জিনিসটার কি উদ্দেশ্য সেটা সে বলেছে, এই বাচ্চাটাকে আর হয়তো বা ফিরে পাওয়া যাবে না, তোমরা বৃথা চেষ্টা করো না। আসলে মা বাবার মন এটা কি মানবে যে চেষ্টা না করতে?
তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছিল, অনেক হুজুর কবিরাজের কাছে গিয়েছিলেন, এর পরেও কেউ কিচ্ছুটা বলতে পারে নাই। কে নিল, কোথায় গেল, কি হয়েছে, বাচ্চার বেঁচে আছে না মারা গেছে, কিছুই বলতে পারে নাই। এইভাবে কেটে যায় প্রায় 3-4 মাস, বাচ্চার কোনো খোঁজ খবর নাই। ঘটনাটা মনে হতে পারে এখানেই সমাপ্তি, কেননা ওই পিশাচ যেই কথা বলেছিল, যে ওয়াদা করেছিল এই বাচ্চাটাকে আমার যে বাহন, এই রাক্ষস, এটা খেয়ে ফেলবে, সে তো সেটাই নিয়েছে, এখানেই সমাপ্তি। কিন্তু না, এই ঘটনার আর একটা টুইস্ট অপেক্ষা করছে। কি সেটা? চলুন এবার সেটা জেনে আসি। ওইখানে তো বিভিন্ন জায়গায় বড় বড় গাছপালা ছিল, বাগান ছিল, অনেকের কিন্তু বড় বড় বাগান থাকে, যুগের পর যুগ ওভাবেই পড়ে আছে, ওরকমই থাকে। প্রয়োজন হলে তো বা গাছ টাছ কাটে, তাছাড়া ওরকম বাগান পড়েই থাকে। তো ওই গ্রামের একজন ব্যক্তি, উনি তার একটা বাগান বিক্রি করেছিলেন আর একজন ব্যক্তির কাছে। তো যিনি কিনেছিলেন, ওনার উদ্দেশ্য ছিল এই বাগানটা সাফ করে ওখানে উনি বসত ভিটা তৈরি করবেন। তো ওই চিন্তা থেকে উনি বেশ কিছু কাঠুরিয়া নিযুক্ত করেন এই জঙ্গলটা সাফ করতে। কোন কোন গাছ কাটবেন, কোন কোন গাছ কাটবেন না, এটাও বলে দিয়েছেন। কারণ বাড়িতে কোন কোন গাছ থাকবে, ওই বাগানের ভিতরে ফলজ গাছ ছিল, বনজ গাছ ছিল, ঝোপঝাড় কাটবেন, কোন সাইডে কোন গাছ থাকবে এটা দেখিয়ে দিয়েছিলেন। যেখানে যেখানে ঘর তৈরি হবে ওইখানে যেই গাছগুলো আছে সেইগুলো কাটবেন। এর মধ্যে ওই বাগানে বিশাল একটা গাছ ছিল, ওই গাছটা ছিল বাগানের এমন একটা জায়গায় যে ওইটা না কাটলে সাফ টাফ করার পরে ওইখানে ঘর বাড়ি তৈরি করা যাবে না। তো যিনি জায়গা কিনেছিলেন উনি মিস্ত্রিদেরকে, মানে কাঠ মিস্ত্রিদেরকে বলেছিলেন যে ওই গাছটা কাটতে। তো ওইটা আসলে কী গাছ ছিল, ওটা কি করই গাছ ছিল না কী গাছ ছিল, এটা আসলে জানা যায় নাই। তবে ওই গাছে অনেকগুলো ডাল ছিল, মোটা মোটা ডাল ছিল, ওই গাছে অনেক পাতা ছিল, এরকমটা খালি জানা গিয়েছে, এছাড়া আর কিছু জানা যায় নাই। তো সাধারণত বড় গাছ কাটার ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো ওনারা অবলম্বন করেন, সেই কাজগুলো ওই গাছের ক্ষেত্রে ওইভাবে করতে পারছিলেন না। কেননা আশেপাশে তো আরও গাছ ছিল, ওই গাছে উঠে যে মোটা ডালগুলো আগে কাটবেন, দড়ি দিয়ে বেঁধে বেঁধে নামাবেন, যেটা হয় আর কি ওই বড় বড় গাছের ক্ষেত্রে। তো মিস্ত্রিরা বলেছিলেন যে এই গাছটা গোড়া থেকে আগে কাটতে হবে, তবে হ্যাঁ উপর দিকে উঠে শক্ত দড়ি দিয়ে বাঁধতে হবে। আমরা নিচ থেকে করাত দিয়ে কাটতে থাকবো, এরপরে গাছটাকে আমরা নিচে ফেলে দেবো, এরপর অন্য যে সমস্ত ডালগুলো রয়েছে এগুলো আমরা করাত দিয়ে কাটবো। এছাড়া এই গাছটা এভাবেই কাটতে হবে, অন্য কোনো উপায় নাই। যেহেতু আশেপাশে আরও বড় বড় গাছপালা আছে, সেক্ষেত্রে আমরা এটা পারবো না। হয়তোবা সেখানকার প্রেক্ষাপটে এমনটাই হয়েছিল আর কি, স্বাভাবিক নিয়মে গাছটা কাটা যায় নাই। তো ওই রকম চিন্তা থেকে কয়েকজন শ্রমিক গাছের একদম উপরে যেখানে উঠে ওই রশিটা, শক্ত রশিটা বাঁধা যায়, ওখানে বেঁধে তারা আবার নিচে নেমে এসেছেন। নিচে নেমে আসার পর গাছ যথারীতি নিচ থেকে করাত দিয়ে কাটা হচ্ছে। গাছটার বয়সও অনেক ছিল, কখনো ওই গাছের কোনো ডালপালা কাটা হয় নাই, শুকনো ডাল হয়েছে, ডাল মারা গেছে, একাই ভেঙে পড়েছে, নতুন ডাল হয়েছে, ওইভাবেই আর কি। গাছটা দীর্ঘ সময় ধরে করাত দিয়ে নিচ থেকে কাটতে 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 একটা সময় ওই গাছটা নিচে ফেলে দেওয়ার উপক্রম হয়। তখন আরও যে সমস্ত শক্তিশালী শ্রমিকরা ছিল ওখানে গাছ কাটার কাজে নিয়োজিত, তারা দড়ি দিয়ে ওই গাছটা ফেলার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টার পর গাছটা তারা ফেলতে সক্ষম হন আল্লাহর রহমতে। যখনই গাছটা পড়ে তাদের সকলের সামনে অদ্ভুত একটা জিনিস মনে হলো, ছিটকে কোনো একটা জায়গায় গিয়ে পড়লো। তারা খুব অবাক হয়ে যান যে এই জিনিসটা কী রে, দেখি কাছে গিয়ে যাই তো। কাছে গিয়ে দেখি এটা কি। কাছে গিয়ে দেখেন যে আরে এটা তো বিশাল পাখির বাসা। এত বড় পাখির বাসা হয় নাকি? বিশাল পাখির বাসা, বিভিন্ন কাঠ জাতীয় জিনিস, ডাল, পাটখুরি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বিশাল একটা পাখির বাসা ওই গাছের মাথার উপরে ছিল, এবং এমনভাবে ছিল এটা চতুর্দিক থেকে দেখা যায় না। ওনারা দেখছিলেন যে এই পাখির বাসাটার মধ্যে আছেটা কি। দেখলেন যে টুকিটাকি বিভিন্ন জিনিস আছে, আর আরও একটা জিনিস দেখে ওনাদের চোখ আটকে যায়। ওনারা দেখতে পেলেন যে একটা ছোট্ট মানুষের মাথা, মনে হচ্ছে এটা একটা বাচ্চার মাথা, যে বাচ্চাটা মানুষের। আরও কিছু হাড়গোড় রয়েছে,
যেগুলো মানুষের, তবে সেগুলো পরিপূর্ণ একটা কঙ্কাল না, ছিন্ন ভিন্ন অবস্থা। এটা দেখার পর বুঝতে পারলেন যে এটা একটা বিশাল আকৃতির পাখির বাসা ছিল, আর এই পাখিটাই কোনো একটা মানুষের সন্তানকে এখানে এনে খেয়ে ফেলেছে। যখন এই বিষয়টা বাতাসের মতো চারদিকে ছড়িয়ে পড়লো যে এরকম একটা জিনিস পাওয়া গেছে, ভয়ঙ্কর একটা পাখির বাসা পাওয়া গেছে, যে এই বাসাটা অনেক বড়, আর এর ভিতরে একটা বাচ্চার কঙ্কাল পাওয়া গেছে বা হাড়গোড় পাওয়া গেছে, মাথার খুলি পাওয়া গেছে, লোকজন তো পিপিলিকার মতো এই জিনিসটা দেখতে আসা শুরু করেছে। আর এই খবরটা চলে যায় সেই পরিবারের কাছে যেই পরিবারের বাচ্চাটাকে ওই বিশাল আকৃতির পাখিটা নিয়ে চলে গিয়েছিল। তাদের কাছেও সেই খবর যায়, তারাও চলে আসে, তারাও বুঝতে পারে এটা তাদেরই সন্তান। তাদের কান্না আর কে দেখে? তারা ওই বাচ্চার যে হাড়গোড়গুলো পেয়েছিল ওগুলো ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পর যেহেতু হাড়গোড়, ওইগুলোকে যেভাবে শরিয়া অনুযায়ী দাফন করা যায় সেভাবেই শরিয়ত মোতাবেক দাফন কাফন সম্পন্ন করেছিলেন। তবে এরপর ওই পরিবারে আরও সন্তানাদি হয়েছে, তবে তাদের সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা এই বিষয়ে এই বিষয় সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। তবে ওই ভয়ঙ্কর জিনিসটাকে পরবর্তীতে ওই গ্রামেও নাকি আর কখনোই দেখা যায়নি। ওটা কোথা থেকে এসেছিল, কোথায় বা চলে গেল, এই বাচ্চাটাকে নিয়ে তার উদ্দেশ্যই বা কী ছিল, এই সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেনি। শুধু ওই পরিবারের সাথে যতটুকু ঘটেছিল এই তথ্যের বাইরে কোনো হুজুর কবিরাজও আর কোনো তথ্য জানাতে পারেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই পিশাচ পাখি, তার কাঁধের উপর বসে থাকা তার যেই মালিক, আসলে এরা কারা? এরা জিন, ঠিক আছে। এই পিশাচ যে পাখিটা, এই পাখিটা ওই গাছের উপর বিশাল একটা বাসা বানিয়ে যুগের পর যুগ ছিল, কেউ বুঝতে পারেনি। এত বড় পাখি তো হয় না, তবে এই পাখিটা তো স্বাভাবিক কোনো পাখি না। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়, কি হতে পারে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে, এই বিষয়ে রিভিউ দিতে পারেন আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে। আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে ঘটনাটি, অন্যরকম একটি ঘটনা। অনেক ঘটনার কোনো সুরাহা হয় না, কোনো তথ্যও পাওয়া যায় না। আবার অনেক ঘটনা অনেক জটিল, কিন্তু কিভাবে হয়েছে, কোথায় নিয়ে গেল, কী হলো, এই তথ্য পাওয়া যায়। যেমনটা আমরা উইন্টার কার্নিভালের প্রথম এপিসোডে চর ঘুল যেই ঘটনাটি বলেছিলাম, সেখানে সবুর নামে যে ছেলেটা হারিয়ে গিয়েছিল, ঘুল শ্রেণীর জিনেদের হাতে পড়ে গিয়েছিল, তার ডেড বডি খুব ভয়ঙ্কর অবস্থা হলেও সেটা কিন্তু ফেরত আনা পসিবল হয়েছিল, কারণ সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গিয়েছিল, আল্লাহর রহম করেছিলেন, যার কারণে আরেকজন ঘুল শ্রেণীর জিনের মাধ্যম দিয়ে সেটা ফেরত আনা পসিবল হয়েছিল। কিন্তু এখানে কোনো কিছুই জানা গেল না, সব যেন এক রহস্যে মোড়ানো। পৃথিবীতে অনেক জিনিসই রয়েছে যার কোনো বিষয়ে আমরা আসলে সুরাহা করতে পারি না। এভাবেই অনেক কিছুই আমাদের অগোচরেই রয়ে যায়, অনেক কিছুই হারিয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি সোহেল ভাইকে, যিনি দারুণ একটি ঘটনা আমাদেরকে দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে, এমন একটি দুর্দান্ত ঘটনা গ্রাম থেকে সংগ্রহ করে আমাদেরকে দেওয়ার জন্য। চলুন চলে যাব আমাদের এবারের উইন্টার কার্নিভালের দ্বিতীয় আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু চলে এসেছি আমাদের এবারের উইন্টার হরর কার্নিভালের দ্বিতীয় আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নাজিম আরাবি। ওনার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে। উনি একজন কওমি মাদ্রাসার শিক্ষক। নাজিম আরাবি ভাই সম্পর্কে কিছু কথা না বললেই নয়। প্রিয় লিসেনার্স, আপনাদের
হয়তোবা মনে আছে যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও আমাদের গ্রুপে দিয়েছিলাম, যেখানে মাদ্রাসার কিছু স্টুডেন্ট এবং একজন শিক্ষকের সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম। আর এই কথা বলার এই অংশটুকু ভিডিও করেছিলেন আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব। আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব উনি অফিসিয়াল কাজে নোয়াখালীতে গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পর নাজিম আরাবী ভাইয়ের সাথে কথা হয়। নাজিম আরাবী ভাই ওনার মাদ্রাসায় তাকে আমন্ত্রণ জানান। যখন আমাদের মডারেটর রাকিব সেখানে গিয়েছেন, যাওয়ার পর দেখেন এক অভূতপূর্ব দৃশ্য। সেখানকার অনেক স্টুডেন্ট আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনা শুনতে চায়। তাদের কাছে তো আর এরকম মোবাইল নাই, অনেক ছোট ছোট বাচ্চারাও রয়েছে, তারা তাদের শিক্ষকদের কাছ থেকে আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনা শোনেন। অনেক ক্ষেত্রে ঘটনাগুলো নাকি তারা বিশ্লেষণও করেন। ওই মাদ্রাসার অনেক শিক্ষক স্টাফ আফনান দ্য ওয়ার্ল্ডের এই প্ল্যাটফর্মের ঘটনাগুলো শুনতে খুবই পছন্দ করেন। এই বিষয়গুলো জানালেন। এরপর আমি নাজিম আরাবী ভাই সহ ওখানে ওই সময় উপস্থিত যে স্টুডেন্টরা ছিল, আমি তাদের সাথে ভিডিও কলে কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে আমার কাছে ওই সময় একটা অন্য রকমের অনুভূতি হয়েছিল। সেই অনুভূতিটা এমন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্ল্যাটফর্মকে অনেকের কাছেই গ্রহণযোগ্যতা দান করেছেন, অনেক শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা দান করেছেন। আর তো যখন তাদের কাছ থেকে আমি এই কমেন্টগুলো পাই বা শুনি, তখন মনে হয় যে আমাদের যেই পথ চলা, এই পথ চলাটায় আসলে ভুল ভ্রান্তি তো অবশ্যই রয়েছে, ভুল ভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক। তবুও এই ভুল ভ্রান্তিগুলো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের লিসেনারগণ প্রতিনিয়ত আমাদেরকে সাহস দিচ্ছেন, ঘটনা পাঠাচ্ছেন। আর আমাদের যারা সম্মানিত লিসেনারগণ রয়েছেন তারাও খুব ভালোভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। অনেক শ্রেণী পেশার মানুষ তারাও আমাদেরকে ইমেল করে সাপোর্ট দিচ্ছেন, ঘটনা পাঠাচ্ছেন। এটা আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষাও নেই, ঠিক তেমনি আমাদের লিসেনারদের কাছেও কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই পথ চলাটাকে আরও দীর্ঘায়িত করেন। আর আমাদের সম্মানিত লিসেনারগণ যারা রয়েছেন তারা যেই আস্থা ভালোবাসা আমাদের উপর রেখেছেন, আমরা যেন আল্লাহর ইচ্ছায় সেটার মূল্যায়ন করতে পারি, আর সেই অনুযায়ী আমরাও আমাদের এই চলার পথটাকে আরও মসৃণ করে এগিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় লিসেনার, চলুন নাজিম আরাবী ভাইয়ের পাঠানো সেই ঘটনাটি এখন শুরু করি। এই ঘটনাটি উনি শুনেছিলেন 2018 সালে। উনি তখন নোয়াখালীর একটি মাদ্রাসাতে সদ্য জয়েন করেছেন। মাদ্রাসার নামটি আমরা প্রকাশ করছি না। উনি ওই মাদ্রাসায় জয়েন করার অল্প কিছুদিন আগেই ঘটনাটি ঘটেছিল। উনি ওখানে যাবার পর ওনার এক কলিগের কাছে এই ঘটনাটি শুনেছিলেন, অর্থাৎ ঘটনাটা 2018 সালেরই। ওই মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য একজন বাবুর্চি ছিল, তার নামও উনি উল্লেখ করেছেন, আমরা তার নামটাও বলছি না। ওনার বয়স 50-এর উপরে। ওনার রান্না মাশাআল্লাহ মোটামুটি ভালোই, মাদ্রাসাতে ওনার দিনকাল ভালোই যাচ্ছিল। একদিন হয় কি, বোর্ডিংয়ের দায়িত্বে থাকা যেই হুজুর রয়েছেন ওনার সাথে খাবার নিয়ে আলাপ আলোচনা করছিলেন। আলাপ আলোচনা করতে করতে ও হুজুর ওনার সাথে হাঁটাহাঁটি করছেন। হাঁটতে হাঁটতে এই বাবুর্চি যিনি, উনি যেখানে ঘুমাতে যাবেন তার ঠিক কাছাকাছি জায়গায় চলে এসেছেন ওই হুজুর। হুজুর খেয়াল করেন এই যে যিনি বাবুর্চি, তার ঘুমানোর যে জায়গা তার পাশে লোহার একটা দা, গ্যাস লাইট, তারপর লোহার বিভিন্ন টুকরো এগুলো রয়েছে। হুজুর কৌতূহলী দৃষ্টিতে ওই বাবুর্চিকে জিজ্ঞেস করেন যে এইগুলো পাশে রাখছেন কেন? তখন ওই বাবুর্চি উত্তর দিলেন যে হুজুর, রাত্রে আমার ভালো ঘুম হয় না, আমাকে কেউ একজন ঘুমাতে দেয় না, খুব ডিস্টার্ব করে। হুজুর তখন বিষয়টাকে পাত্তা না দিয়ে ওখান থেকে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। ঠিক কিছুদিন পর এবার বাবুর্চি বড় হুজুরের কাছে গিয়ে নালিশ দিলেন যে হুজুর, রাত্রে আমার ঘুম হয় না, কেউ একজন আমাকে ডিস্টার্ব করে। তো বড় হুজুর ওনাকে জিজ্ঞেস করলেন, আপনাকে কিভাবে ডিস্টার্ব করা হয়? তখন তিনি উত্তর দিলেন যে কেউ একজন আমার চোখে লাইট মেরে ধরে রাখে, আমি যখন চোখ খুলি তখন কাউকে দেখতে পাই না।
অর্থাৎ চোখ বন্ধ করলে চোখের উপর যদি কেউ লাইট মারে তখন কিন্তু একটা অনুভূতি হয়, ওই রকম অনুভূতি হয়, আর চোখ খুলে দেখতে পাই না। এইভাবে যদি কেউ চোখের উপর লাইট মেরে রাখে, কেউ কি ঘুমাইতে পারে? চোখ বন্ধ থাকলেও তো মানুষ ঘুমাইতে পারবে না। যেমনটা রুমের মধ্যে যদি হাই পাওয়ারের আলো জ্বলে, বিছানার উপর শুয়ে থাকলে সহজে ঘুম হয় না, ওই রকম। শুধু তাই না, মাঝে মাঝে নাকি পাতিলও ফেলে দেয়, আবার ওজোখানার কলের ট্যাপ কেউ যেন ছেড়ে রেখে দেয়। এইভাবে বিভিন্ন ধরনের সমস্যা শুরু করেছে। তো এই ধরনের নালিশ ওই বাবুর্চি বড় হুজুরের কাছে করেন। তো একদিন হয় কি, ওই বাবুর্চি যে রুমে ঘুমায় সেই রুমের পাশে যেই বোর্ডিং হুজুর, মানে বোর্ডিংয়ের দায়িত্বে যে হুজুর, ওনাকে সবাই বোর্ডিং হুজুর বলে, ওই বোর্ডিং হুজুরও ঘুমায় ছাত্রদেরকে নিয়ে। তো ঘটনাক্রমে ওই দিন রাতের বেলায় মাদ্রাসার আবাসিক ছাত্রদের মধ্যে একজন ছেলে, তার নাম ছিল ইয়াকুব আলী, সে রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। সে যায়, আবার স্বাভাবিকভাবে ফিরে আসে, কিন্তু ফিরে আসার কিছুক্ষণ পর সে চিৎকার শুরু করে দিয়েছে, এলোমেলো কথা বলা শুরু করেছে, তাকে ধরে রাখা যায় না কয়েকজন মিলেও, এমন একটা অবস্থা। তো বোর্ডিং হুজুর তখন তাকে কিছু ঝাড়ফুঁক করে দিলেন, সেদিনের জন্য মোটামুটি ঠিক হয়ে যায়। 2-1 দিন পর আবার রাতে তার উপরে এই সমস্যা শুরু হয়ে যায়। এবার সে ভয়াবহ একটা কাণ্ড করে বসে। পাশেই ছিল পেঁয়াজ মরিচ কাটার জন্য রাখা একটা ছুরি, সে এটা নিয়ে আর একটা ছাত্র ছিল হাফেজ ইয়াসিন আরাফাত, তার নাম ছিল, তাকে মারতে যায়। অলরেডি আঘাত করেও বসে, তবে ভাগ্যক্রমে ইয়াসিন আরাফাত সরে গিয়েছিল, হালকার উপর দিয়েই আঘাতটা ছিল, আল্লাহর রহমতে বড় একটা বিপদ থেকে সে বেঁচে যায়। ওই দিনের মতো আবার তাকে ঝাড়ফুঁক করে শান্ত করা হয়। এবার হুজুর বিভিন্নভাবে চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য। তো বড় হুজুর অন্যান্য ওস্তাদদের সাথে পরামর্শ করতে বসেন যে এটা কিভাবে সমাধান করা যায়। যেদিন পরামর্শ করতে বসেন সেদিন মাদ্রাসার বোর্ডিং হুজুর, মাদ্রাসার বাবুর্চি ও ইয়াকুব আলীকে পার্শ্ববর্তী থানার একটা মাদ্রাসা রয়েছে, জামিয়া উসমানিয়া চাটখিল। তো এই জামিয়া উসমানিয়া চাটখিল মাদ্রাসার বড় হুজুর মৌলানা ইউসুফ সাহেব হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ওই বোর্ডিং হুজুর। আর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হলো 2-1 দিন পর তাদেরকে নিয়ে যাওয়া হবে। হুজুর ছিলেন অনেক বড় আলেম ও মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ হুজুর এখনও বেঁচে আছেন। যেদিন রাতে সিদ্ধান্ত হয় সেদিন রাতেই বোর্ডিং হুজুরের উপর অ্যাটাক করে বসে। বোর্ডিং হুজুরের ভাষ্য অনুযায়ী হুজুর যখন ঘুমাচ্ছিলেন তখন কালো একটি অবয়ব, যার চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর কুৎসিত, দাঁতগুলো ছিল সূচালো আর এলোমেলো, গা থেকে বিশ্রী রকমের গন্ধ আসছে, এসে হুজুরকে বলছে, এই তুই কার কাছে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলি? তোকে পরামর্শ দেওয়ার জন্য কে বলছে রে? হ্যাঁ, এই কথা বলে হুজুরের বুকের উপর চেপে হুজুরের গলা চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। হুজুর তৎক্ষণাৎ আল্লাহু আকবার বলে এক চিৎকার দিলে ওই অবয়বটি সরে যায়। তারপরের দিন বড় হুজুর আসলে হুজুরকে বিস্তারিত ঘটনা জানানো হলো। হুজুর বলে, অবশ্যই এই 2 জনকে সেখানে নিয়ে যাওয়া হবে, তবে তার আগে যেহেতু ছেলেটি আবাসিকে থাকে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হবে, কারণ যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক এর মধ্যে, তাহলে দায়িত্ব কে নেবে? পরে পরামর্শক্রমে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে জামিয়া উসমানিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর সমস্ত কিছু বিস্তারিত বলা হয়। হুজুর ঘটনা শুনলেন। তারপর হুজুর 2 জন ওস্তাদকে সঙ্গে নিয়ে আর তাদেরকে সঙ্গে নিয়ে একটা রুমে ঢুকে দরজা আটকিয়ে দেন। হুজুর, বাবুর্চি এবং ইয়াকুব আলী, এই কয়েকজন তো আছেনই। আর এই বাবুর্চি এবং ইয়াকুব আলীকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর বড় হুজুর রুকিয়া স্টার্ট করলেন। হুজুর শুধু বলছে, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, শুধু ইয়াকুব আলীকে বললেন। তারপর হুজুর বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে রুকিয়া শুরু করলেন। ইয়াকুব আলীর চোখের সামনে 2টা হাততালি দিলেন। ইয়াকুব আলীর চোখ রুকিয়া পরে ফু দেয়া একটা বিশেষ কাপড় দিয়ে বেঁধে দেয়া হলো। তারপর হুজুর বললেন, ইয়াকুব আলী কিছু দেখতে পাচ্ছ? ইয়াকুব আলী বললেন, জি হুজুর, আমি স্পষ্ট আমার মাদ্রাসা দেখতে পাচ্ছি। তারপর বললেন, তোমার আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছ?
চাই সেটা কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক বা পাখি হোক বা বিভিন্ন ধরনের প্রাণী হোক, কিছু দেখতে পাচ্ছ কি না? ইয়াকুব আলী বলল, হুজুর আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হুজুর বললেন, ভালো করে দেখো, আশেপাশে তাকিয়ে দেখো। একটু পর ইয়াকুব আলী বললেন, হুজুর হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, একটি পাখি গাছের ডালে বসে আছে, তবে পাখিটা দেখতে খুবই বিশ্রী, একদম কুৎসিত। তারপর হুজুর আবারও দুইটা হাতে তালি দিয়ে বললেন, এখন কি দেখতে পাচ্ছ? একটু পর ইয়াকুব আলী বললেন, হুজুর পাখিটা তো উঠতে পারছে না বলে মনে হচ্ছে কেউ তাকে বেঁধে রেখেছে। হুজুর বললেন, হ্যাঁ তুমি ঠিক দেখতে পাচ্ছ, আমি আমার অনুগত জিনদের মাধ্যমে পাখিটাকে বন্দি করে ফেললাম। মূলত পাখিটা হলো একটা মহিলা পিশাচিনী, যে তোমার মাদ্রাসার যে অজুখানা রয়েছে এই অজুখানার পাশে একটা তাল গাছে থাকতো। সেখান থেকে তোমাকে খালি টুপি অবস্থায় ওয়াশরুমে ঢুকতে দেখেছে, অর্থাৎ মাথায় ওই সময় টুপি ছিল না, আর তুমি ওই সময় দোয়াও পড়ো নাই। এই সুযোগে তোমাকে সে আসর করে বসেছে। তারপর হুজুর বললেন, তুমি আর কিছু দেখতে পাচ্ছ? তখন ইয়াকুব আলী বলল, হুজুর আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা। হুজুর বললেন, তুমি সামনে হাঁটতে থাকো, যতক্ষণ না তোমার সামনে একটি সুন্দর সিংহাসন না পড়বে ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকো। ইয়াকুব আলী বলল যে, হুজুর আমি হাঁটছি। হুজুর বলেন, এবার কি কিছু দেখতে পাচ্ছ? ইয়াকুব আলী বলল, হুজুর এত সুন্দর রাস্তা, এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর ফল আমি আগে কখনো দেখিনি, এগুলো আমি এখন দেখতে পাচ্ছি। হুজুর বললেন, চিন্তা করো না, সামনে অগ্রসর হও। একটু পরে ইয়াকুব আলী বলল যে, হুজুর আমি সুন্দর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, তবে সেটা একটা না, কয়েকটা সিংহাসন। হুজুর বলেন, আচ্ছা বুঝতে পেরেছি। এই বলে হুজুর আবার হাততালি দিলেন। তখন ইয়াকুব আলী দেখতে পেল যে তার মাঝে 3-4টি সিংহাসন বোমার মতো ব্লাস্ট হয়ে গেল, শুধু একটি সিংহাসন সেখানে থেকে গেল। কিছুক্ষণ পরে একজন সুন্দর পাগড়ি পরিহিত লোক আসলেন, যাকে একজন বাদশাহের মতো দেখা যায়, এবং সিংহাসনে বসলেন। তারপর ইয়াকুব আলীর দিকে লক্ষ্য করে বললেন, হে বালক, তুমি এখানে কেন এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? উত্তরে ইয়াকুব আলী বললেন যে, আমাকে মাওলানা ইউসুফ হুজুর পাঠিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন একটি বিচার কার্য সমাধা করে দেওয়ার জন্য, যা আপনি ছাড়া উনি অন্য কাউকে দিয়ে এই কাজটি করাতে চান না। তখন জিন সর্দার কিছুক্ষণ চুপ থেকে বললেন যে, আমি সালাম গ্রহণ করলাম হুজুরের, বলো তোমার অভিযোগ কি, আমি শুনি। তখন ইউসুফ হুজুর ইয়াকুব আলীকে শিখিয়ে দিলেন যে, তুমি এই কথা বলো যে এইখানে বন্দি যে মহিলা পিশাচিনী আছে, এই জিনিসটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, আর এর বিষয়ে যখন নালিশ দিতে তোমরা আসছিলা, তখন তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এমন একটি সমস্যা সৃষ্টি করে দিয়েছিল, তাদেরকে ধোঁকা দিয়ে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এটাও বলো যে আপনার মতো একজন রাজার সিংহাসন নকল করে আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, আমি এর উপযুক্ত বিচার চাই। এই সমস্ত কথা ইয়াকুব আলী নাকি ওই সর্দারের সামনে বললেন। তখন নাকি জিন সর্দার হাতের ইশারা দিলে কয়েকজন লোক চলে আসে। তাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছিল তারা দুর্ধর্ষ যোদ্ধা প্রকৃতির জিন। তাদের হাতে যুদ্ধাস্ত্র ছিল, তাদের শরীর দেখেও মনে হচ্ছিল তারা অন্যান্য জিনদের যেই শারীরিক গঠন তাদের থেকে কিছুটা আলাদা, কারণ যারা বডি বিল্ডার যেরকম হয় ওই রকম কিছু। তারা জিন সর্দারের সামনে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়িয়ে যায়। জিন সর্দার একজনকে বললেন, আমাদের সমাজে যারা গাদ্দারি করে, ধোঁকাবাজি করে, তাদের শাস্তি আমরা কি দেই? উত্তরে একজন বললেন, তাদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এই কথা বলার পর জিন সর্দার সবাইকে হাতের একটা ইশারা দিলেন। অমনি ইয়াকুব আলীর সামনেই ওই মহিলা জিনসহ বাকি তার আত্মীয় স্বজনদের যারা আসলে ধোঁকা দিচ্ছিল, ওই জিন
সর্দার বুঝতে পেরেছিলেন যে ওই মহিলা পিশাচিনী একা না, এর আরও কিছু চেলা আছে, এদেরকেও ধরে নিয়ে আসা হয়। তখন জিন সর্দার তাদেরকে একটা ইশারা দিলেন। এক ইশারা দেওয়ার সাথে সাথে ওই যোদ্ধা প্রকৃতির জিনেরা ছিল, যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল ওই মহিলা পিশাচিনী সহ, এক কোপে তাদের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। ইয়াকুব আলীর পেছনে ইউসুফ হুজুরের অনুগত জিন তারা ছিল মূলত ইউসুফ হুজুরের অনুগত জিনেরাই ওদেরকে নাকি বন্দি করে নিয়ে গিয়েছিল। আর এই সমস্ত ঘটনা কিন্তু এই ইয়াকুব আলীর সামনেই হচ্ছে, অথচ ইয়াকুব আলী কিন্তু ওই বড় হুজুরের সামনে বসে আছেন, তার চোখ তো বাঁধা। তো এভাবেই সে এক ভিন্ন জগতে অর্থাৎ জিনেদের জগতে চলে গিয়েছে। তখন সর্দার তাকে বললেন যে, হে বালক, তোমার বিচার কার্য শেষ করা হয়েছে, তুমি ইউসুফ হুজুরের কাছে আমার সালাম দেবে এবং বলবে যে আপনার বিচার কাজ শেষ করে দিয়েছেন। তো এই কথা আবার এই ইয়াকুব উনি বলেন ওই চোখ বাঁধা অবস্থায়, আর বলার সাথে সাথে ইয়াকুব আলী নাকি অজ্ঞান হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই তার হুঁশ ফেরত আসে, সবাইকে বিস্তারিত ঘটনা খুলে বলে। পরবর্তীতে ইউসুফ হুজুর মাদ্রাসার বড় হুজুরকে বলেছিলেন যে যেহেতু আপনাদের কথায় আমরা মৃত্যুদণ্ড দিলাম, সেই হিসাবে আপনারা একটি খাসি, ছাগল বা বকরি যেটা পারেন আল্লাহর রাস্তায় এটা সাদাকা করে দিবেন। এরপর এই যিনি বাবুর্চি উনি কিন্তু আর কখনো কোনো প্রবলেম ফেস করেননি, হুজুর তাকেও ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। তবে সমস্যাটা হলো কি, মাদ্রাসায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো হয়, বিভিন্ন ধরনের জরুরি কাজ থাকে। তো এই সমস্ত কারণে এই যেই একটা ছাগল বা খাসি সাদাকা করে দেওয়ার কথা, এই জিনিসটা কিন্তু হুজুর ভুলে গিয়েছিলেন। এই কারণে ওই যে মহিলা পিশাচিনী তার একজন ঘনিষ্ঠ এক আত্মীয় বা তার বন্ধু, সে ওই বিচার কার্যের সময় অন্য কোথাও ছিল, যার কারণে সে ধরা পড়েনি। এই জিনিসটা পরে ফেরত আসে, সে এসে ওই বাবুর্চিকে অ্যাটাক করে মেরে ফেলতেও চায়, তাকে আবার বিভিন্ন ধরনের ভয় দেখানো শুরু করে, মারধর করতে শুরু করে। যখন ইউসুফ হুজুরকে বিষয়টা জানানো হলো, তখন ওই ইউসুফ হুজুর বলেছিলেন যে আপনারা কি ওই সাদাকাটা কি করেছিলেন? তখন মনে পড়ছে, আরে তাই তো, এই জিনিসটা তো করি নাই। তখন ইউসুফ হুজুর বলেছেন যে দ্রুত এটা করে দেন। এরপর সেটাই করে দেওয়া হয়। তবে এর মধ্যে হয় কি, ওই যে যিনি বাবুর্চি উনি ওই মাদ্রাসার চাকরিটা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিলেন, তবে ওই বাবুর্চি এখনো বেঁচে আছেন, এটাই হচ্ছে বিষয়। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা আমরা একটু বলতে পারি, সেটা হলো সন্তান জন্ম লাভ করার 7 দিন, 14 দিন, 21 দিন বা 7-এর গণিতক যে দিনগুলো রয়েছে, উত্তম হয় 7 দিনের মধ্যে আকিকা করে দেয়া। ছেলে হলে 2টো প্রাণ অর্থাৎ 2টো খাসি বা ছাগল, কন্যা সন্তান হলে 1টা। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু সুস্পষ্ট হাদিস রয়েছে যে কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার জন্মের 7ম দিন বা 14তম দিনে আকিকা করে দেয়া, কারণ অনেক বিপদ আপদ এই আকিকার মাধ্যমে কেটে যায়। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে অনেক সময় এই ধরনের সাদাকাগুলো, এই জিনিসগুলো আমাদের ঝুলন্ত বিপদগুলো আল্লাহ তাআলা কাটিয়ে দেন। আর যে সমস্ত দুষ্টু জিনেরা রয়েছে যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের এক অদৃশ্য শক্ত পর্দা সৃষ্টি করে দেন, যার ফলে তারা আমাদের ক্ষতি করতে পারে না। এই জন্য অনেক সময় আমরা দেখি এই ধরনের সাদাকার বিষয়গুলো চলে আসে বিভিন্ন ঘটনাগুলোতে। সুতরাং আকিকার বিষয়টা যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা বুঝতে পারি যে এই ধরনের সাদাকার মাধ্যম দিয়ে কিন্তু আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।